Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তোমাদের প্রিপারেশনকে আরেকটু বুস্ট আপ করার জন্য আজকে আমরা স্ট্যাটিক জিকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করব। ডাব্লিউবিসিএস মেন পরীক্ষার পেপার 4-এ তোমরা প্রত্যেকেই জানো স্ট্যাটিক জিকে থাকে, আর পেপার 4-এর জন্য স্ট্যাটিক জিকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ এখান থেকে প্রতি বছরই 40 থেকে 45টা প্রশ্ন থাকে। তো আজকে আমরা 2014 থেকে 2022 এই 9 বছরে যে 436টা স্ট্যাটিক জিকের থেকে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলোর প্রথম পার্টটা নিয়ে আলোচনা করব। একটা ক্লাসে 436টা প্রশ্ন সলভ করা একটু অসম্ভব, তাই জন্য কিন্তু আমরা 3টি পার্টে এটাকে কমপ্লিট করব। আজকে প্রথম পার্টটা নিয়ে আলোচনা হবে 2022, 2021 এবং 2020 এই 3 বছরে স্ট্যাটিক জিকে থেকে যে 131টা প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে ইন ডিটেল আলোচনা করব। তাহলে চলো আমাদের ক্লাসটা শুরু করি। তো আমাদের প্রথম প্রশ্ন আছে 2022 সালের সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো সত্যজিৎ রায় নাম দেখেই বুঝতে পারছো ওনার নামের সাথে জড়িত অ্যাওয়ার্ড কোন ফিল্ডে হবে। ফিজিক্সের ফিল্ডে হবে না, ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্ট হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। বিখ্যাত ফিল্ম ডিরেক্টর সত্যজিৎ রায়ের নামে দেওয়া হয় সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, গ্লোবালি দেওয়া হয়। এই বছর হলিউড অ্যাক্টর মাইকেল ডগলাস এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। ঠিক আছে, তো কোশ্চেন 1-এর উত্তর হয়ে গেল অপশন বি, ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্ট। নেক্সট কোশ্চেন 2, দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইজ সিচুয়েটেড অ্যাট। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের একটা 6টা ইম্পর্টেন্ট অর্গানের মধ্যে একটা ইম্পর্টেন্ট অর্গান। তো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ভিয়েনা, ওয়াশিংটন ডিসি, দ্য হেগ নাকি প্যারিস? এটা হয়ে যাবে অপশন সি, নেদারল্যান্ডের দ্য হেগ। এখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার অবস্থিত। বাদবাকি অপশনগুলো যদি দেখো, ভিয়েনাতে অবস্থিত ওপেকের সদর দপ্তর, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্ট কান্ট্রি তার সদর দপ্তর অস্ট্রিয়া দেশটির যে ক্যাপিটাল আছে ভিয়েনা সেখানে অবস্থিত। ওয়াশিংটন ডিসি টাকার জন্য বিখ্যাত, এভাবে মনে রাখতে পারো যে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এই দুটো অর্গানাইজেশনের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। প্যারিসে ইউনেস্কোর হেডকোয়ার্টার অবস্থিত। ইউনেস্কো তোমরা প্রত্যেকেই জানো ইউনেস্কো হেরিটেজ সাইট, যেটা শান্তিনিকেতন এই বছর হয়েছে, তো তার হেডকোয়ার্টার অবস্থিত প্যারিসে। তো যখন আমাদের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস জিজ্ঞেস করা হয়েছে সেটা কিন্তু হয়ে যাবে অপশন সি, দ্য হেগ। তো কোশ্চেন 2 হয়ে গেল। এরপর আমরা দেখব কোশ্চেন 3, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্লাসিক্যাল ডান্স ফর্ম অফ ইন্ডিয়া। তো ভারতবর্ষে 8টি ক্লাসিক্যাল ডান্স ফর্ম আছে, তার মধ্যে নিচের কোনটি একটি নয়? কত্থক নর্থ ইন্ডিয়ার একটা ক্লাসিক্যাল ডান্স, অপশন এ তো ঠিক আছে। ওডিশার একটা ক্লাসিক্যাল ডান্স, অপশন বিও হবে। এখানে কিন্তু নট চেয়েছে, তো ভাংড়া হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। ভাংড়া কিন্তু একটি ক্লাসিক্যাল ডান্স নয়, ভাংড়া একটি ফোক ডান্স, এটা পাঞ্জাবের ছেলেদের জন্য একটা ফোক ডান্স। তো ভাংড়া হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, কারণ এখানে নট বলেছে। তো কত্থক, ওডিসি এগুলো যেহেতু ক্লাসিক্যাল ডান্স তাই জন্য কিন্তু এরা উত্তর হবে না। মণিপুরি এটিও একটি ক্লাসিক্যাল ডান্স। তো আমরা 3টি এখানে পেলাম, আর বাদবাকি 5টি আছে। দক্ষিণ ভারতে যদি তুমি দেখো ভারতনাট্যম আছে তামিলনাড়ুতে, কথাকলি এবং মোহিনীআট্টম এই দুটো আছে কেরালাতে, কুচিপুড়ি তুমি পাবে অন্ধ্রপ্রদেশে এবং আসামে আছে সাতরাই। তো এখানে হলো 5টা, এই 3টা, এই 8টা ক্লাসিক্যাল ডান্স ফর্ম ভারতবর্ষে আছে। আর বাদবাকি ভাংড়া, গিদ্দা, এছাড়াও ফুলপাত্তি, গরবা এই সমস্ত কিছু কিন্তু আমরা যেমন ছৌ এই সমস্ত কিছুই কিন্তু ফোক ডান্স, এগুলো কিন্তু ক্লাসিক্যাল ডান্স নয়। এই 8টি ক্লাসিক্যাল ডান্স এবং ক্লাসিক্যাল ডান্সের সাথে যুক্ত যারা আর কি বিশেষ বিশারদ আছেন তাদের নামগুলো কিন্তু তোমরা একটু মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য লাগবে। ঠিক আছে, তো কোশ্চেন 3 আমরা উত্তর করলাম অপশন সি, ভাংড়া। নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন 4, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট স্মৃতি। তো নিচের কোনটি ওল্ডেস্ট স্মৃতি? নারদ স্মৃতি, যজ্ঞবাল্ক স্মৃতি, মনুস্মৃতি নাকি বৃহস্পতি স্মৃতি? এটা হয়ে যাবে অপশন সি, মনুস্মৃতি। তো মনুস্মৃতি লেখা হয়েছিল খ্রিস্টপূর্বাব্দে, আর বাদবাকিগুলো কিন্তু খ্রিস্টের জন্মের পরে রচিত হয়েছে। তো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 5 দেখো, হোয়েন ইজ ন্যাশনাল স্পোর্টস ডে। তো আমরা ন্যাশনাল স্পোর্টস ডে তার মানে ভারতে শুধুমাত্র জাতীয় খেলার দিবস হিসেবে পালন করা হয় কোন দিন? 25শে আগস্ট,
27শে আগস্ট, 29শে আগস্ট নাকি 31শে আগস্ট? এটা হবে অপশন সি 29শে আগস্ট। আমরা মানে মানে খেলার দিবস বা স্পোর্টস ডে হিসেবে পালন করে থাকি, জাতীয় খেলার দিবস হিসেবে পালন করে থাকি। ধ্যানচাঁদের জন্মদিন আর কি পালন করার জন্য আমরা কিন্তু এই ডেটা সেলিব্রেট করি। অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। Question 6. Who among the following is associated with Songs from Prison, a translation of ancient Indian religious lyrics in English? তো একটি ভারতের ধর্মীয় লিরিক্স সংস ফ্রম প্রিজম, এটাকে ইংলিশে অনুবাদ করার ক্ষেত্রে কে অ্যাসোসিয়েট বা কে যুক্ত আছেন বা ছিলেন? জওহরলাল নেহেরু, গান্ধীজি, বিজি তিলক নাকি সরোজিনী নাইডু? এটা হয়ে যাবে অপশন বি গান্ধীজি। সংস ফ্রম প্রিজন এটা একটা মানে অ্যানশিয়েন্ট বা প্রাচীন ভারতের একটা ধর্মীয় লিরিক ছিল, সেটাকে ইংলিশে অনুবাদ করার ক্ষেত্রে তিনি কিন্তু অ্যাসোসিয়েট ছিলেন। তো অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 7 দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট প্রোভাইডেড ফর কমিউনাল রিপ্রেজেন্টেশন ইন ব্রিটিশ ইন্ডিয়া? তো ব্রিটিশ ইন্ডিয়াতে কমিউনাল রিপ্রেজেন্টেশনের করেছিল কোন অ্যাক্টটা? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1882, মরলে মিন্টো রিফর্মস 1909, মন্টেগো চেমসফোর্ড রিফর্মস 1919 নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935? এটা হয়ে যাবে অপশন বি মরলে এবং মিন্টো এই যে রিফর্ম হয়েছিল 1909 সালে। এখানে কিন্তু কমিউনাল রিপ্রেজেন্টেশন বা মুসলিমদের জন্য সেপারেট ইলেক্টোরেট এর ব্যবস্থা করা হয়েছিল, তাই জন্য মিন্টোকে ফাদার অফ সেপারেট ইলেক্টোরেটও বলা হয়। তো অপশন বি, তাই জন্য আমরা উত্তর করব মরলে মিন্টো রিফর্মস 1909। Question 8. Who was the Governor General during the annulment of সতী? সতী প্রথা যখন অ্যাবলিশ করা হয়েছিল তখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন? ক্যানিং, ডালহৌসি, বেন্টিং এবং হেস্টিংস? এটা হয়ে যাবে অপশন সি বেন্টিং। 1829 সালে যখন সতী প্রথাকে বিলোপ করা হয়েছিল সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং, এবং ভারতীয় হিসেবে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি ছিলেন রাজা রামমোহন রায়। ঠিক আছে, তো কোশ্চেন 8 আমাদের হয়ে গেল অপশন সি বেন্টিং। Question 9. Ashokan inscription in the northwest part of Mauryan Empire near Peshawar is in? তো অশোকের ইনস্ক্রিপশনগুলো যেগুলো নর্থ ওয়েস্ট পার্টে পাওয়া গেছে, অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান এই দিকটায় পাওয়া গেছে পেশোয়ারের কাছে, সেগুলো কোন স্ক্রিপ্টে রচিত ছিল? ব্রাহ্মী, অ্যারামাইক, খরষ্ঠী নাকি দেবনাগরী? দেবনাগরী মানে সংস্কৃত। এগুলো রচিত হয়েছিল অপশন সি খরষ্ঠী স্ক্রিপ্ট বা খরষ্ঠী লিপিতে রচিত হয়েছিল। পেশোয়ার বা এখনকার দিনের পাকিস্তান আফগানিস্তানের দিকে যে সমস্ত অশোকের ইনস্ক্রিপশন পাওয়া গেছে সেই ইনস্ক্রিপশনগুলো। তো অপশন সি হবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 10 দেখো, হাউ মেনি কান্ট্রিজ আর পার্টিসিপেটেড অ্যাজ ফাউন্ডিং মেম্বার্স অফ ইউনাইটেড নেশনস? তো ইউনাইটেড নেশনসের ফাউন্ডিং মেম্বার হিসেবে কতগুলো দেশ পার্টিসিপেট করেছিল? 45, 48, 51 নাকি 78? এটা হয়ে যাবে অপশন সি 51। 1945 24শে অক্টোবর ইউনাইটেড নেশনসের ফাউন্ডিং ইয়ার ছিল। তো সেই দিন ফাউন্ডিং মেম্বার হিসেবে 51টি দেশ পার্টিসিপেট করেছিল। তো কোশ্চেন 10-এর উত্তর হয়ে গেল অপশন সি 51। স্ট্যাটিস্টিকে কিন্তু শুধুমাত্র ডাব্লিউবিসিএস মেন নয়, ডাব্লিউবিসিএস প্রিলিমস, ক্লার্কশিপ প্রিলিমস এবং মিসলেনিয়াস প্রিলিমসের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে সমস্ত পরীক্ষার জন্যই লাগবে, প্রত্যেকের জন্যই কিন্তু প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চলে আসবো এবার নেক্সট কোশ্চেন, কোশ্চেন 11। ওয়ার্ল্ডস লংগেস্ট স্ট্রেট রোড উইদাউট এনি কর্নার ইজ লোকেটেড ইন? পৃথিবীর সবথেকে লম্বা স্ট্রেট রোড কোনো রকম কোনো কর্নার ছাড়া সেটা কোথায় অবস্থিত? ইউএসএ, সৌদি আরবিয়া, অস্ট্রেলিয়া নাকি চায়না? এটা হয়ে যাবে অপশন বি সৌদি আরবে অবস্থিত, অপশন বি। কোশ্চেন 12। হু বিল্ড ইবাদত খানা অ্যাট ফতেপুর সিক্রি? তো ফতেপুর সিক্রিতে ইবাদত খানা কে তৈরি করেছিলেন? শাহজাহান, এটা ঔরঙ্গাবাদ মানে এটা ঔরঙ্গজেব হবে, আকবর নাকি জাহাঙ্গীর? এটা হয়ে যাবে অপশন সি আকবর ইবাদত খানা ফতেপুর সিক্রিতে তৈরি করেছিলেন। বিভিন্ন ধর্মের লোকেরা যাতে সেখানে ধর্মীয় আলোচনা করতে পারে তার জন্য একটা বিশেষ হল বা কক্ষ ছিল এই ইবাদত খানা। তো আকবর এটি তৈরি করেছিলেন, অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 13। সংবিধান দিবস ইজ সেলিব্রেটেড অন? সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে সেলিব্রেট করা হয় কোন দিন? 3rd ডিসেম্বর, 5th অক্টোবর, 26th নভেম্বর নাকি 5th জানুয়ারি? এটা হয়ে যাবে অপশন সি 26th নভেম্বর।
আমরা সংবিধান দিবস হিসেবে পালন করে থাকি, কারণ 26শে নভেম্বর 1949 সালে আমাদের সংবিধানকে অ্যাডপ্ট করা হয়েছিল বা গ্রহণ করা হয়েছিল। তারপর থেকে আমরা এই দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করে থাকি। তো আমাদের অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। কোশ্চেন 14, লিটল বোম রিলেটস টু। লিটল বোম এটা রিলেট করে কাকে? এইচ বোম, ইউ বোম, পিইউ বোম নাকি HE বোম? লিটল বোম যেটা 1945 সালের 6ই আগস্ট হিরোসীমাতে ফেলা হয়েছিল জাপানের। তো এই বোমটা মানে কী ধরনের বোম ছিল? এইচ বোম নাকি ইউ বোম, পিইউ বোম নাকি HE বোম? এটা হয়ে যাবে অপশন বি, ইউ বোম বা ইউরেনিয়াম বোম ছিল সেটা, যেটা 6ই আগস্ট ফেলা হয়েছিল। তারপর থেকে 6ই আগস্টকে আমরা হিরোসীমা ডে হিসেবে পালন করে থাকি, মানে সেটা আমরা স্মরণ করে থাকি। তো এক্ষেত্রে উত্তর হয়ে গেল অপশন বি, ইউ বোম বা ইউরেনিয়াম বোম। Question 15, what is the urban population percentage to the total population of India as per the census? তো আমাদের লেটেস্ট সেন্সাস হয়েছে 2011 সালে, তারপর কিন্তু আমাদের সেন্সাস এখনও হয়নি। তো সেই সেন্সাস অনুযায়ী ভারতবর্ষের আরবান পপুলেশন কত পার্সেন্ট ছিল? 31, 34, 39 নাকি 41? এটা হয়ে যাবে অপশন এ, মাত্র 31% আমাদের আরবান পপুলেশন, বাকি সমস্ত কিছু কিন্তু রুরাল পপুলেশন আছে। তো 15-এর উত্তর হয়ে যাবে অপশন এ। Question 16, the real name of Guljar, the noted poet and lyricist. বিখ্যাত লেখক এবং লিরিসিস্ট গীতিকার গুলজার, তার আসল নাম কি? এই প্রশ্নটা অপশনগুলো সেম দিয়ে WBPSC ক্লার্কশিপে 2006 সালে এসেছিল। তো এই বছরে কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, কারণ গুলজার তিনি এই বছর ভারতের হাইয়েস্ট যে লিটারেরি অ্যাওয়ার্ড আছে, সাহিত্যের সবথেকে বড় সম্মান জ্ঞানপীঠ পুরস্কার তিনি পেয়েছেন। তো অপশনগুলো দেখো কি আছে, সম্পূরণ সিং কালরা, সদানন্দ সিং কালরা, সুরজিৎ সিং কোহলি নাকি প্রবোধ চন্দ্র ভাট? এটা হয়ে যাবে অপশন এ, সম্পূরণ সিং কালরা ইজ দ্য রিয়েল নেম অফ গুলজার, অপশন এ। কোশ্চেন 17, ন্যাশনাল সায়েন্স ডে ইজ অবজার্ভড অন। তো ন্যাশনাল সায়েন্স ডে আমরা অবজার্ভ করি 1 জুলাই, 14 নভেম্বর, 28 ফেব্রুয়ারি নাকি 5 ফেব্রুয়ারি? এটা হয়ে যাবে অপশন সি, 28 ফেব্রুয়ারি আমরা জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করে থাকি, কারণ এই দিন 1928 সালে বিজ্ঞানী সিভি রামান তিনি রামান এফেক্ট আবিষ্কার করেছিলেন। তাই জন্য 1930 সালে তাকে কিন্তু নোবেল পুরস্কারও দেওয়া হয়। তো এটাও একটু মনে রাখবে যে কবে দেওয়া হয়, 1930 সালে। কেন দেওয়া হয়? রামান এফেক্টের জন্য। কবে আবিষ্কার করেছিলেন রামান এফেক্ট? 28 ফেব্রুয়ারি 1928 সালে। তাই জন্য 28 ফেব্রুয়ারিকে আমরা ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে পালন করে থাকি। ওকে, তো অপশন সি আমরা উত্তর করব। কোশ্চেন 18 দেখো, দ্য রাউরকেল্লা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ। রাউরকেল্লার যে আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট অর্থাৎ লৌহ ইস্পাত কারখানা আছে, সেটা কোন নদীর তীরে অবস্থিত? ভদ্রা, সুবর্ণরেখা, ব্রাহ্মণী নাকি দামোদর? এটা হয়ে যাবে অপশন সি, ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লার লৌহ ইস্পাত কারখানাটি অবস্থিত। তো 2023 WBCS প্রিলিমসের প্রশ্নটা একটু অন্যভাবে এসেছিল যে রাউরকেল্লার আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টটি কোথায় অবস্থিত, মানে আয়রন অ্যান্ড ওর যে মাইন্স আছে, লৌহ আকরিক মাইন, তার পাশে অবস্থিত নাকি কয়লা খনির পাশে অবস্থিত, নাকি কয়লা এবং লৌহ আকরিক এই দুয়ের যে খনি আছে তার মাঝে অবস্থিত? সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়েছিল নিয়ার আয়রন ওর মাইন, অর্থাৎ লৌহ আকরিক যে খনি আছে তার নিকটে অবস্থিত লৌহ আকরিক কেন্দ্র অফ রাউরকেল্লা। ঠিক আছে, তো কোশ্চেন 18-এর উত্তর হয়ে গেল, 18-এর উত্তর হয়ে গেল অপশন সি, ব্রাহ্মণী রিভার। কোশ্চেন 19 দেখো, অন হুইচ ডে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া মেট ফর দ্য ফার্স্ট টাইম। তো প্রথমবারের জন্য মিটিং কবে হয়েছিল, মানে ফার্স্ট মিটিং কবে হয়েছিল গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির? 3রা জুন, প্রত্যেকটাই 1946 দেওয়া আছে। তো অপশন এতে আছে 3rd জুন, অপশন বিতে আছে 6th জুলাই, 10th আগস্ট নাকি 9th ডিসেম্বর? অপশন ডি 9th ডিসেম্বর আমাদের সঠিক উত্তর হবে। 1946 সালের 9ই ডিসেম্বর গণপরিষদের প্রথম মিটিং হয়েছিল এবং সেই মিটিংয়ে নন পার্মানেন্ট প্রেসিডেন্ট হয়েছিলেন সচ্চিদানন্দ সিনহা। সেকেন্ড মিটিং হবে 11th ডিসেম্বরে এবং সেই দিন কিন্তু আমাদের পার্মানেন্ট যে প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদকে ইলেক্ট করা হবে। তো উত্তর আমাদের হবে অপশন ডি, 9th ডিসেম্বর। কোশ্চেন 20, হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লার্জেস্ট মুসলিম পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মুসলিম পপুলেশন কোন দেশে আছে? পাকিস্তান, এটা কিন্তু পাকিস্তান হবে না, অপশন বি ইন্দোনেশিয়া কারেক্ট অপশন হবে। ইন্দোনেশিয়াতে লার্জেস্ট মুসলিম পপুলেশন আছে। তোমরা আমাকে কমেন্টে জানাবে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার ক্যাপিটাল কি?
এবং তার কারেন্সি কী আছে এটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এই WBCS মেন স্ট্র্যাটেজিকের জন্য কিন্তু কান্ট্রি ক্যাপিটাল এবং কারেন্সি খুব গুরুত্বপূর্ণ। দেখতে পাবে অনেক প্রশ্ন এখান থেকে এসেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা দেখব 21। দ্য বিগেস্ট শিপ বিল্ডিং ইয়ার্ড অফ ইন্ডিয়া ইজ। তো ভারতবর্ষের জাহাজ তৈরির কারখানা সবথেকে বড় কোথায় অবস্থিত? গার্ডেন রিচ ওয়ার্কশপ কলকাতা, বিশাখাপত্তনমে আছে হিন্দুস্তান শিপওয়ার্ড, নাকি মাজাগাঁও ডক যেটা মুম্বাইতে আছে, এবং অপশন ডিতে আছে কোচিন শিপওয়ার্ড কোচি। এটা হয়ে যাবে অপশন ডি, কেরালার কোচিন শিপওয়ার্ড ইজ দ্য বিগেস্ট শিপ বিল্ডিং ইয়ার্ড অফ ইন্ডিয়া। যদি বলা হতো শিপ ব্রেকিং ইয়ার্ড অর্থাৎ জাহাজ ভাঙার যে কারখানা সেটা কোথায় আছে, সেটা কিন্তু হয়ে যাবে গুজরাটের আলাং বলে যে জায়গাটা আছে সেখানে। শুধুমাত্র ভারতের নয়, পৃথিবীর বিগেস্ট শিপ ব্রেকিং ইয়ার্ড আছে। তো এটা WBCS প্রিলিমসের প্রশ্ন, প্রিভিয়াসের, একটু মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, 21-এর উত্তর হয়ে গেল অপশন ডি কোচিন। কোশ্চেন 22, হাউ মেনি আইটেমস আর দেয়ার ইন 11th শিডিউল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ভারতের সংবিধানের 11তম শিডিউলে কতগুলো আইটেম আছে? তো 11তম শিডিউল, এখানে আছে পঞ্চায়েত, এই পঞ্চায়েতের মধ্যে কতগুলো আইটেম আছে? 27, 28, 29 নাকি 31? এটা হয়ে যাবে অপশন সি, 29টি আইটেম আছে পঞ্চায়েত অর্থাৎ 11তম শিডিউলে। তো 11তম শিডিউল এটা কিন্তু ভারতের সংবিধান যখন অ্যাডপ্ট করা হয়েছিল বা কার্যকরী করা হয়েছিল তখন কিন্তু ছিল না। পরে 1992 সালে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা একে অ্যাড করা হয়েছিল ভারতের সংবিধানে, এবং তারপর থেকে সেখানে আইটেম অ্যাড করা হয়েছে 29টা। এবং তোমরা আমাকে কমেন্টে জানাবে যে 12তম শিডিউলে, ভারতবর্ষের সংবিধানের 12তম শিডিউলে কি আছে এবং সেখানে কতগুলো আইটেম আছে। ঠিক আছে, এটা আমাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট আমরা দেখব 23, ইন্ডিয়া ইম্পোর্টস ম্যাক্সিমাম গোল্ড ফ্রম হুইচ কান্ট্রি? তো ভারত সবথেকে বেশি সোনা ইম্পোর্ট বা আমদানি করে কোন দেশ থেকে? চায়না, রাশিয়া, সুইজারল্যান্ড। এটা হয়ে যাবে অপশন সি, সুইজারল্যান্ড থেকে সবথেকে বেশি সোনা ইম্পোর্ট করে। 24, অ্যাজ অফ 2021, হুইচ অ্যাক্টর হোল্ডস দ্য রেকর্ড অফ রিসিভিং মোস্ট ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ফর বেস্ট অ্যাক্টর? তো সেরা অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সবথেকে বেশিবার অ্যাওয়ার্ড জিতেছেন কোন অভিনেতা? অপশন এতে আছে দেব আনন্দ, অপশন বিতে আছে দিলীপ কুমার, ধর্মেন্দ্র নাকি রাজ কাপুর? এটা হয়ে যাবে অপশন বি, দিলীপ কুমার 8বার বেস্ট অ্যাক্টর হয়েছেন। তার সাথে শাহরুখ খানও কিন্তু 8বার এই খেতাব জিতেছেন। অপশনে তো শাহরুখ খান নেই, তো আমরা উত্তর করব অপশন বি, দিলীপ কুমার। 24-এর উত্তর হয়ে গেল অপশন বি। 25, হুইচ টাইপ অফ আনএমপ্লয়মেন্ট ইজ মোস্ট কমন ইন এগ্রিকালচারাল সেক্টর? তো কৃষিক্ষেত্রে আমরা কোন ধরনের বেকারত্বকে সবথেকে বেশি দেখতে পাই? সিজনাল, ফ্রিকশনাল, ডিসগাইজড নাকি ভলান্টারি? এটা কিন্তু সিজনালও হবে, কারণ যেহেতু এগ্রিকালচার ক্ষেত্রে কিন্তু সবসময় কাজ থাকে না, একটা নির্দিষ্ট কিছু সিজনে কাজ থাকে। সিজনালও হবে, কিন্তু অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট যদি বলা হয় সেটা কিন্তু হয়ে যাবে ডিসগাইজড বা ছদ্মবেশী বেকারত্ব। এখানে বেশি তুমি দেখতে পাবে এগ্রিকালচারাল সেক্টরে। তার মানে কোনো একটা কাজে দরকার নেই অত লোক, কিন্তু অনেক লোক বাড়ির যারা ধরো অনেকে বাড়ির সবাই মিলে কোনো একটা কাজ করছে, সেখানে ওই লোকটার দরকার নেই, তাও সে আছে, তার মানে ছদ্মবেশী বেকারত্ব কিন্তু সেখানে আছে। তো ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কিন্তু আমাদের অপশন হবে অপশন সি। 26, অ্যান্টি লিকার মুভমেন্ট ওয়াজ লেড বাই ওমেন ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? ভারতবর্ষের কোন রাজ্যে অ্যান্টি লিকার মুভমেন্ট মহিলারা নেতৃত্ব দিয়েছিলেন? মণিপুর, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ। এটা হয়ে যাবে অপশন সি, অন্ধ্রপ্রদেশে অ্যান্টি লিকার মুভমেন্ট হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন মহিলারা। 27, ওয়ার্ল্ড পালসেস ডে ইজ অবজার্ভড অন? ওয়ার্ল্ড পালসেস ডে সেলিব্রেট করা হয় বা অবজার্ভ করা হয় কোন দিন? 8ই ফেব্রুয়ারি, 9ই ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি নাকি 11ই ফেব্রুয়ারি? এটা হয়ে যাবে অপশন সি, 10ই ফেব্রুয়ারি। 28, হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেটস দ্যাট? ভারতের সংবিধানের কোন ধারা বলে যে নো সিটিজেন শ্যাল বি ডিনাইড অ্যাডমিশন ইন্টু এনি এডুকেশনাল ইনস্টিটিউশন মেনটেন্ড বাই দ্য স্টেট অর রিসিভিং এইড আউট অফ স্টেট ফান্ডস অন গ্রাউন্ডস অনলি অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, ল্যাঙ্গুয়েজ অর এনি অফ দেম? তার মানে ধর্ম, জাতি, ভাষা এইসবের ভিত্তিতে ভারতের কোনো সিটিজেনকে, কোনো নাগরিককে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া থেকে বিরত করা যাবে না, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকার চালায়। ঠিক আছে, এটা কোন আর্টিকেল এনশিওর করেছে? আর্টিকেল 26, 27, 28 নাকি 29? এটা হয়ে যাবে অপশন ডি, 29।
26, 27, 28 এই তিনটি কিন্তু মানুষকে ধর্মীয় স্বাধীনতা দেয়, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। তো এটা হবে না, উত্তর হয়ে যাবে অপশন ডি, আর্টিকেল 29। কোশ্চেন 29, পোলাভরম প্রজেক্ট ইজ লোকেটেড অন। পোলাভরম প্রজেক্টটি কোন নদীর তীরে অবস্থিত, কোন নদীর ওপর অবস্থিত? কাবেরী, পেন্নার, গোদাবরী নাকি কৃষ্ণা? এটা হয়ে যাবে অপশন সি, গোদাবরী নদীর ওপর পোলাভরম প্রজেক্টটি অবস্থিত। কোশ্চেন 30, মোহন বীণা ইজ অ্যাসোসিয়েটেড উইথ। মোহন বীণা কে বাজাতেন? বিশ্বমোহন ভাট, দরিয়াস্বামী আয়াঙ্গার, আওয়াগানি সুন্দরম নাকি নান অফ দ্য অ্যাবাভ? এটা হয়ে যাবে অপশন এ, বিশ্বমোহন ভাট, তিনি মোহন বীণার সাথে অ্যাসোসিয়েট ছিলেন। 31, 2021 সালে, 2020 সালে একটু কম প্রশ্ন এসেছিল, 30টা প্রশ্ন। 2021 সালে কিন্তু তুমি 59টা প্রশ্ন পাবে স্ট্যাটিক জিকের থেকে। তো অনেকগুলো প্রশ্ন আছে, চলো দেখে নিই কী কী প্রশ্ন আছে। প্রথমেই আছে 31, লতা মঙ্গেশকর ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ ভারতরত্ন ইন হুইচ ইয়ার। লতা মঙ্গেশকর তিনি ভারতরত্ন, ভারতের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, কোন সালে পান? 2001, 2004, 2008 নাকি 2000? এটা 2009 হবে, 2009। কোন সালে তিনি পান? এটা হয়ে যাবে অপশন এ, 2001 সালে তিনি ভারতরত্ন পান। এবং অনেক পুরস্কার তিনি পেয়েছেন, প্রত্যেকটা আমাদের মনে রাখা সম্ভব না, তো কিছু কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আমরা মনে রাখবো। যেরকম 2008 সালে তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এবং 1969 সালে তিনি পেয়েছিলেন পদ্মভূষণ, 1989 সালে তিনি পেয়েছিলেন দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, এবং 1999 সালে তিনি পেয়েছিলেন পদ্মবিভূষণ। এই 5টা জায়গা কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। 1969 বললাম পদ্মভূষণ, 1999 পদ্মবিভূষণ, 1989 যেটা আছে 89 সেখানে দাদা সাহেব ফালকে, 2001 সালে পেয়েছিলেন ভারতরত্ন, এবং 2008 সালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তিনি পান। এছাড়া অনেক অ্যাওয়ার্ড তিনি সারা জীবনে পেয়েছেন, কিন্তু সেগুলো অতগুলো আমাদের মনে রাখতে হবে না, এই 5টা একটু মনে রাখবে, ঠিক আছে? তো 31-এর উত্তর কিন্তু হয়ে গেল অপশনে 2001। এবারে আমরা দেখব 32, আর্থ ডে ইজ সেলিব্রেটেড অন। তো আর্থ ডে বা ধরিত্রী দিবস আমরা পালন করি কোন দিন? 5 জুন, আমরা তো এটা বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করে থাকি। 22 এপ্রিল হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। 22 এপ্রিল আমরা আর্থ ডে হিসেবে পালন করে থাকি প্রতি বছর, অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 33, আলী আকবর খান ওয়াজ এ মেস্ট্রো ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ট্রুমেন্ট। আলী আকবর খান কোন ইনস্ট্রুমেন্ট তিনি বাজাতেন, কোন ইনস্ট্রুমেন্টে তার অনেক দখল ছিল? সিতার, সরোদ, সেনাই নাকি ভায়োলিন? এটা হয়ে যাবে অপশন বি, এটা হয়ে যাবে অপশন বি, সরোদ। আলী আকবর খান তিনি সরোদ বাজাতেন। এছাড়াও সরোদের জন্য ইম্পর্টেন্ট কিছু নাম তোমরা মনে রাখবে, যেরকম আমজাদ আলী খান আছে, আলী আকবর খান, এবং সিতারের জন্য রবি শঙ্কর, সানাইয়ের জন্য বিসমিল্লা খান, ঠিক আছে? তার মানে এই টপিকটা তোমরা একটু দেখে রাখবে, এর পরেও কিন্তু দেখবে এখান থেকে প্রশ্ন এসেছে। তো WBCS মেনের কিন্তু প্রশ্ন অনেক বেশি রিপিট হয়েছে সেটা না, কিন্তু জায়গাগুলো কিন্তু রিপিট হয়েছে। যেমন প্রতি বছরই ইম্পর্টেন্ট ডেট থেকে প্রশ্ন এসেছে, বিভিন্ন রিভার প্রজেক্ট থেকে প্রশ্ন এসেছে, তারপর এই তো ইনস্ট্রুমেন্টগুলো থেকে, ক্যাপিটাল কারেন্সি থেকে প্রশ্ন এসেছে। তো জায়গাগুলো একই আছে, কিন্তু প্রশ্নের রিপিটেশন কিন্তু প্রিলিমসের থেকে তুলনামূলক কম। তো যাই হোক, দেখো আমরা পরের প্রশ্ন দেখব কি আছে। এই যে রিভার ব্যাঙ্ক সিটিগুলো এসেছে, কি বলেছে দেখো 34, হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ নট লোকেটেড অন এ রিভার ব্যাঙ্ক। কোন শহরটি কোনো নদীর তীরে গড়ে ওঠেনি? সুরাট, আগ্রা, মাইসোর নাকি কটক? এটা হয়ে যাবে অপশন সি, মাইসোর। এই শহরটি, কর্ণাটকের এই শহরটি কোনো নদীর তীরে গড়ে ওঠেনি, বাদবাকি শহরগুলো নদীর তীরে গড়ে উঠেছে। কটক এটা গড়ে উঠেছে মহানদীর তীরে, আগ্রা যমুনা নদীর তীরে, এবং সুরাট গড়ে উঠেছে তাপ্তি নদীর তীরে। তো যেহেতু নট বলেছে, উত্তর হয়ে যাবে অপশন সি, মাইসোর। 35, দ্য ফেমাস দিলওয়ারা টেম্পল ইজ সিচুয়েটেড ইন। তো বিখ্যাত দিলওয়ারা মন্দির এটা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান নাকি বিহার? এটা হয়ে যাবে অপশন সি, রাজস্থানে বিখ্যাত দিলওয়ারা মন্দিরটি অবস্থিত, এবং এটা কোন ধর্মের যদি জিজ্ঞেস করা হয় সেটা হয়ে যাবে জৈন ধর্মের। জৈন যে রিলিজিয়ান আছে সেটার একটা টেম্পল হচ্ছে গিয়ে দিলওয়ারা টেম্পল, ঠিক আছে? এখানে পার্শ্বনাথ, মহাবীর এছাড়া অন্যান্য তীর্থঙ্করদের মন্দির আছে। তো এটা রাজস্থানে অবস্থিত। 36, দ্য হিন্দু প্যাট্রিয়ট ওয়াজ এডিটেড বাই। হিন্দু প্যাট্রিয়টের এডিটর কে ছিলেন? কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, হরিশচন্দ্র মুখার্জি নাকি কৃষ্ণ কুমার মিত্র? এটা হয়ে যাবে অপশন সি, হরিশচন্দ্র মুখার্জি। তিনি হিন্দু প্যাট্রিয়টের এডিটর ছিলেন, এবং এই হিন্দু প্যাট্রিয়টে তিনি
নীল চাষিদের মানে কষ্টের কথা অনেক কিছু লিখতেন, নীল বিদ্রোহের কথা। তো এটা হয়ে যাবে অপশন সি, হরিশচন্দ্র মুখার্জি। এবং তোমাদের যদি মনে হয় যে এই প্রশ্নগুলো তো বা এর আগে আমরা যখন কনস্টিটিউশনের প্রশ্ন দেখলাম সেগুলো হয়তো অন্য পেপারে, কিন্তু সেগুলো কিন্তু নয়, এটা কিন্তু স্ট্যাটিক জিকে হিসেবেই তোমরা পড়বে। মানে যেহেতু স্ট্যাটিক জিকের পেপার 4-এ দেওয়া ছিল, কারণ ইতিহাস যদি দেখো সেটা কিন্তু পেপার 3-তে আছে, ঠিক আছে। তারপর পলিটি কিন্তু পেপার 4-এ নেই, তাই জন্য এগুলো কিন্তু পেপার 4-এ যেহেতু ছিল তোমরা স্ট্যাটিক জিকের পার্টেই তোমরা পড়ে নেবে, ঠিক আছে। তো এটা ইতিহাসের প্রশ্ন না, এটা ইতিহাসেরই প্রশ্ন, কিন্তু এটা এসেছিল পেপার 4-এ যেহেতু, তাই জন্য আমরা সায়েন্সের প্রশ্ন তো এটা বলতে পারবো না, তো স্ট্যাটিক জিকে হিসেবে আমরা এখানে দেখে নিচ্ছি, ঠিক আছে। তো হিন্দু প্যাট্রিয়টের এডিটর হয়ে গেলে কিন্তু হরিশচন্দ্র মুখার্জি। তোমরা আমাকে কমেন্টে জানাবে যদি কেউ জেনে থাকো যে কৃষ্ণ কুমার মিত্রের যে সংবাদপত্র ছিল, বিখ্যাত সংবাদপত্র যেখানে বয়কট শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল, সেই সংবাদপত্রে বা পত্রিকাটির নাম কি? তোমরা আমাকে কমেন্টে যদি জানো অবশ্যই জানিও, ঠিক আছে। নেক্সট আমরা দেখব 37, তত্ত্ববোধিনী সভা ওয়াজ ফাউন্ডেড বাই। তত্ত্ববোধিনী সভা ফাউন্ডার কে ছিলেন? শিবনাথ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি রামমোহন রায়? এটা হয়ে যাবে অপশন সি, দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, তিনি তত্ত্ববোধিনী সভার ফাউন্ডার ছিলেন। নেক্সট কোশ্চেন 38, হোয়াট ইজ দ্য কারেন্সি অফ ভিয়েতনাম? ভিয়েতনামের কারেন্সি বা মুদ্রা কোনটি? ডলার, পেসো, ডং নাকি ইউরো? এটা হয়ে যাবে অপশন সি, ডং। ডং ইজ দ্য কারেন্সি অফ ভিয়েতনাম, এবং ভিয়েতনামের ক্যাপিটাল আছে হানই, ঠিক আছে। পেসো আমরা মেক্সিকোতে পাবো, ডলার আছে ইউএসএ, কানাডাতে, ইউরো ইউরোপিয়ান ইউনিয়নের যে 27টি দেশ আছে তার মধ্যে 19টি দেশের কারেন্সি আছে ইউরো, ঠিক আছে। তো ভিয়েতনামের কারেন্সি হয়ে যাবে অপশন সি, ডং। 39, by which constitutional amendment act the voting age lowered from 21 years to 18 years? তো কোন সংবিধান সংশোধনী আইনের দ্বারা ভোটিং এজকে 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? 61তম, 63তম, 65তম নাকি 66তম? এটা হয়ে যাবে অপশন এ, 61তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1988-এ হয়েছিল, তার দ্বারা ভোটিং এজকে কমিয়ে 21 থেকে 18 করা হয়েছে। তো আমাদের উত্তর হয়ে গেল অপশন এ, 61। নেক্সট কোশ্চেন 40, হু ইজ দ্য অথর অফ দ্য বুক নো ফুল স্টপস ইন ইন্ডিয়া? তো কে এই বইটি লিখেছেন যে নো ফুল স্টপস ইন ইন্ডিয়া? এটা হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল হয়তো। তো দেখো কি বলেছে, E.M. ফ্রস্টার, রাজমোহন গান্ধী, বিজি তিলক নাকি মার্ক টুলি? এই বইটি লিখেছেন অপশন ডি, মার্ক টুলি। 41, M.S. স্বামীনাথন হ্যাজ ডিস্টিংগুইশড হিমসেলফ ইন হুইচ ফিল্ড? তো এই প্রশ্নটা আমি বলবো না, প্রশ্ন খুব কমই রিপিট হয়েছে। M.S. স্বামীনাথনের নামটা এই বছর খুব ইম্পর্টেন্ট, কারণ উনি রিসেন্টলি মারা গেছেন 2023 সালে, এবং উনি ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতরত্ন এই বছর পেয়েছেন 2024 সালে, তাই জন্য ওনার নামটা এবার ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো উনি কোন ক্ষেত্রে ইম্পর্টেন্ট? মেডিসিন, এগ্রিকালচার, ফিল্ম ডিরেকশন নাকি অ্যাস্ট্রোফিজিক্স? এটা হয়ে যাবে অপশন বি, এগ্রিকালচারে তিনি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেন। M.S. স্বামীনাথন, তিনি কিন্তু ভারতবর্ষের যে সবুজ বিপ্লব হয়েছিল তার জনক তাকে বলা হয়, ফাদার অফ আর কি গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া বলা হয় M.S. স্বামীনাথনকে। কোশ্চেন 42, সত্যজিৎ রায় রিসিভড ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফর জার্নালিজম ইন? তো জার্নালিজমে সত্যজিৎ রায় ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন কোন বছর? 1963, 1967, 1971 নাকি 1969? উনিও অনেক পুরস্কার পেয়েছেন, তার মধ্যে একটা ম্যাগসেসে অ্যাওয়ার্ড, যাকে এশিয়ার নোবেল বলা হয়, সেটা পেয়েছিলেন তিনি 1969 সালে, অপশন বি। এবং সত্যজিৎ রায় ভারতরত্ন পান 1984 সালে, এবং দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা পান 1985 সালে। এই দুটো মনে রেখো তাহলেই হবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন 43, হোয়েন ইজ ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে সেলিব্রেটেড? প্রতি বছর কিন্তু ডেট থেকে 2-3টে করে প্রশ্ন এসেছে, তো অবশ্যই ডেগুলো মনে রাখবে। তো ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে সেলিব্রেট করা হয় 14ই মার্চ, 15ই মার্চ, 16ই মার্চ নাকি 17ই মার্চ? এটা হয়ে যাবে অপশন সি, 16ই মার্চ আমরা ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে সেলিব্রেট করি। 44, গ্রে রিভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ? গ্রে রিভলিউশন আমরা যে আছে সেটা আমরা কার সাথে অ্যাসোসিয়েট দেখতে পাবো? অরেঞ্জ, স্যান্ড, উল নাকি আমন্ড? এটা হয়ে যাবে অপশন সি, উল বা পশমের সাথে যুক্ত এই গ্রে রিভলিউশন কথাটি। 45, দ্য হেডকোয়ার্টার্স অফ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ইজ ইন?
তো ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি বা ইউএনজি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? জেনেভা, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি নাকি প্যারিস? এটা হয়ে যাবে অপশন বি, নিউ ইয়র্ক। ইউনাইটেড নেশনস ইউএনও এবং তার যে 6টি অর্গান আছে তার মধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বাদ দিয়ে বাকি 5টি অর্গানের হেডকোয়ার্টার এই নিউ ইয়র্কে অবস্থিত। ঠিক আছে, তো উত্তর হয়ে যাবে অপশন বি, নিউ ইয়র্ক। কোশ্চেন 46, হু এস্টাবলিশড ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ইন লন্ডন ইন 1866? তো 1866 সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন লন্ডনে তৈরি করেছিলেন কে? সুভাষচন্দ্র বোস, দাদাভাই নৌরোজি, চিদম্বরম পিল্লাই নাকি হেমু কেলানি? এটা হয়ে যাবে অপশন বি, দাদাভাই নৌরোজি। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। 47, চুয়ার আপরাইজিং হ্যাজ অকার্ড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল? বাংলার কোন ডিস্ট্রিক্টে আমরা চুয়ার বিদ্রোহ দেখতে পাবো? পুরুলিয়া, মিদনাপুর, বর্ধমান নাকি মুর্শিদাবাদ? এটা হয়ে যাবে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। মিদনাপুরে চুয়ার আপরাইজিং দেখা গিয়েছিল বা হয়েছিল। 48, ওয়ার অফ রোজেস ওয়াজ। তো এই যে ওয়ার অফ রোজেস এটা কি? রিলিজিয়াস পলিটিক্যাল ওয়ার ইন জার্মানি, জার্মানিতে একটা ধর্মীয় এবং রাজনৈতিক যুদ্ধ। সিভিল ওয়ার ইন ইংল্যান্ড, ওয়ার বিটুইন সিরিয়া অ্যান্ড রোম নাকি নান? এটা হয়ে যাবে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ ইংল্যান্ডে হয়েছিল, তার নাম ছিল ওয়ার অফ রোজেস। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। 49, হু কনস্ট্রাক্টেড হুমায়ুনস টম্ব ইন দিল্লি ইন 1558? 1558 সালে হুমায়ুনের যে সমাধি সেটা কে তৈরি করেছিলেন? আকবর, জাহাঙ্গীর, হাজি বেগম নাকি হুমায়ুন? এটা হয়ে যাবে অপশন সি, হাজি বেগম। তিনি তৈরি করেছিলেন, হুমায়ুনের ওয়াইফ, তিনি তৈরি করেছিলেন হুমায়ুনের টম্ব 1558 সালে। কোশ্চেন 50, দ্য গড অফ স্মল থিংস ওয়াজ অথর্ড বাই? সোজা একটা প্রশ্ন যে গড অফ স্মল থিংস এর লেখক কে? সালমান রুশদি, মীরত চৌধুরী, অরুন্ধতী রয় নাকি কিরণ দেশাই? এটা হয়ে যাবে অপশন সি, অরুন্ধতী রয়। তিনি দ্য গড অফ স্মল থিংস লিখেছিলেন এবং তার জন্য তিনি ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন 1997 সালে। তো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং সোজাও মানে তুলনামূলক সোজা। তো 50-র উত্তর হয়ে যাবে অপশন সি, অরুন্ধতী রয়। 51, নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট ইজ লোকেটেড ইন? নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্টটি কোথায় অবস্থিত? গুজরাট, তেলেঙ্গানা, বিহার নাকি পাঞ্জাব? এখানে যদি অন্ধ্রপ্রদেশ থাকতো একটা আমাদের কনফিউশন হতো, কিন্তু এখানে কনফিউশনের কোনো জায়গা নেই। তেলেঙ্গানায় অবস্থিত নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট, যেটা যদি তুমি নদীটা জিজ্ঞেস করো সেটা হয়ে যাবে কৃষ্ণা নদীর ওপর। ঠিক আছে, 51-এর উত্তর হয়ে গেল অপশন বি, তেলেঙ্গানা। 52, দ্য টোটাল নাম্বার অফ জাজেস অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইজ? তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের টোটাল জাজ এর সংখ্যা কত? 10, 12, 15 নাকি 18? এটা হয়ে যাবে অপশন সি, 15 জন জাজ থাকে। তো অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। 53, এল নিনো এফেক্ট রেফার্স টু পিরিয়ডিক এক্সটেনশন অফ ওয়ার্ম ইকুয়েটোরিয়াল কারেন্ট অ্যালং উইথ কোস্ট? তো এল নিনো এই এফেক্টটা আমরা কোন উপকূলে দেখতে পাবো, কোন উপকূল বরাবর দেখতে পাবো? আফ্রিকান, পেরু, ইন্ডিয়ান কোস্ট নাকি চিলি কোস্ট? এটা হয়ে যাবে অপশন বি, পেরু কোস্ট। দক্ষিণ আমেরিকার একটা দেশ পেরু, এই দেশের যে উপকূল সেই বরাবর এল নিনো এফেক্টটা দেখা যায়। এটা একটা ওয়ার্ম ইকুয়েটোরিয়াল কারেন্ট, ঠিক আছে, একটা উষ্ণ সমুদ্র স্রোত। তো এর জন্য কিন্তু ভারতবর্ষে খরা হয়। তো আরেকটা আছে এর সাথেই লা নিনা, যেটা অল্টারনেটিভ ইয়ারে হয়। তো লা নিনা একটা কোল্ড ইকুয়েটোরিয়াল কারেন্ট এবং এল নিনো একটা ওয়ার্ম ইকুয়েটোরিয়াল কারেন্ট। ঠিক আছে, তো 53-র উত্তর হয়ে গেল অপশন বি, পেরু। 54, অ্যাজ অফ 2022 হুইচ ইজ দ্য লংগেস্ট টানেল অফ ইন্ডিয়ান রেলওয়ে? তো ইন্ডিয়ান রেলওয়ের সবথেকে বড় টানেল কোনটি? মালিগুডা, সাঙ্গালডান নাকি পীর পাঞ্জাল? এবং অপশন ডিতে আছে রাপুরু। এটা হয়ে যাবে অপশন সি, পীর পাঞ্জাল। এটা কিন্তু লংগেস্ট টানেল অফ ইন্ডিয়ান রেলওয়ে। কোশ্চেন 55, কার্নিভাল অফ হোপ ইজ এ ফেমাস সেলিব্রেশন হেল্ড ইন হুইচ সিটি? কার্নিভাল অফ হোপ এটা সেলিব্রেট করা হয় কোন সিটিতে? নিউ ইয়র্ক, প্যারিস, ভেনিস নাকি রোম? এটা হয়ে যাবে অপশন সি, ভেনিস। ভেনিস শহরে কার্নিভাল অফ হোপ এটা সেলিব্রেট করা হয় প্রতি বছর। 56, দ্য গোমতেশ্বর স্টোন স্ট্যাচু ইজ সিচুয়েটেড অ্যাট? গোমতেশ্বরের স্টোন স্ট্যাচু এটা কোথায় অবস্থিত? রামেশ্বরম, মাদুরাই, শ্রাবণবেলগোলা নাকি কাঞ্চি? এটা হয়ে যাবে অপশন সি, কর্ণাটকের শ্রাবণবেলগোলায় গোমতেশ্বর স্টোন স্ট্যাচুটি অবস্থিত। শ্রাবণবেলগোলা এই নামটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই নিশ্চয়ই জানা। চন্দ্রগুপ্ত মৌর্য এখানে সাল্লেখানা করে বা স্লো স্টারভেশন যেটা
সেটা করে কিন্তু এখানে উনি মানে মারা গেছিলেন। তো শ্রাবণ ও বেলকলা সেই জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে আছে গোমতেশ্বর স্টোন স্ট্যাচু। 57 আইএনএস খুকরি মেমোরিয়াল ইজ সিচুয়েটেড ইন। তো আইএনএস খুকরি এই মেমোরিয়ালটা কোথায় অবস্থিত? পাঞ্জাব, পুদুচেরি, গোয়া নাকি দিউ? এটা হয়ে যাবে অপশন ডি, দিউ এখানে অবস্থিত আইএনএস খুকরি মেমোরিয়াল এটা। ঠিক আছে, এটা 1971 সালে পাকিস্তানের সাথে যখন ভারতবর্ষ মানে বাংলাদেশে স্বাধীন করার জন্য ভারতের যুদ্ধ হচ্ছিল, তো তখন আইএনএস খুকরিতে অনেকজন শহীদ হয়েছিলেন। তো সেই জন্যই এই মেমোরিয়ালটা বানানো আছে দিউ এই জায়গাটায়। ঠিক আছে, তো উত্তর হয়ে যাবে অপশন ডি, দিউ। 58 হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ বিক্রমশিলা মহাবিহার? বিক্রমশিলা মহাবিহার এটার ফাউন্ডার কে ছিলেন? গোপাল, নাগপাল, ধর্মপাল নাকি মহিপাল? প্রত্যেকেই পাল বংশের রাজা। বিক্রমশিলা মহাবিহার তৈরি করেছিলেন অপশন সি, ধর্মপাল। গোপাল তৈরি করেছিলেন অদন্তপুরী মহাবিহার। তো বিক্রমশিলা হয়ে যাবে অপশন ডি, অপশন সি ধর্মপাল। 59 হোয়াট ইজ দ্য নেম অফ পার্লামেন্ট অফ ভুটান? ভুটানের পার্লামেন্ট বা সংসদ কি নামে পরিচিত? ন্যাশনাল অ্যাসেম্বলি, কংগ্রেস, শোকদু নাকি সংসদ? সংসদ আমরা দেখতে পাবো মানে বাংলাদেশে সংসদ আছে, কংগ্রেস আছে ইউএসএতে, আর ভুটানের পার্লামেন্টকে বলা হয় শোকদু বা সংদু, যেটাই বলো, অপশন সি। কোশ্চেন 60 চিত্রগুপ্ত ওয়াজ দ্য পেন নেম অফ হুইচ রাইটার? কোন লেখকের পেন নেম বা নিকনেম চিত্রগুপ্ত ছিল? সমরেশ বসু, বুদ্ধদেব বাসু, সতীনাথ ভাদুরী নাকি সুনীল গঙ্গোপাধ্যায়? এটা হয়ে যাবে অপশন সি, সতীনাথ ভাদুরী। ঠিক আছে, আমার একটা ক্লাস করানো আছে বিভিন্ন সাহিত্যিকের পেন নেম বা নিকনেম নিয়ে, তোমরা সেটা দেখতে পারো, সব কিছুই কভার করা আছে। সমরেশ বসুকে বলা হতো কালকুট, আরও সবারটাই দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তো কোশ্চেন 60 উত্তর হয়ে গেল অপশন সি, সতীনাথ ভাদুরী। তিনি চিত্রগুপ্ত নামে লিখতেন। 61 কনসিডার দ্য ফলোয়িং। তো কিছু ট্রিবিউটারি দেওয়া আছে এবং কিছু মেন রিভার দেওয়া আছে। তো প্রথমেই আছে চম্বল। চম্বল কি নর্মদা নদীর উপনদী? এটা কিন্তু নয়। চম্বল এটা কিন্তু ট্রিবিউটারি অফ যমুনা। সোন একটা গঙ্গার উপনদী, তো সোন যমুনা হলো না। মানস এটা ব্রহ্মপুত্রের উপনদী, তার মানে সি কিন্তু ঠিক আছে, আর বাদবাকি দুটো কিন্তু ভুল। দেখো কি চেয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ কারেক্টলি ম্যাচ। তো কারেক্টলি ম্যাচ বলেছে, তাই জন্য আমরা শুধুমাত্র অপশন সিকে উত্তর করব। এ এবং বি তো ঠিক নয়, সি ঠিক কিন্তু এ ঠিক নয়, অনলি সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। মানস এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপনদী, তো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, অনলি সি। কোশ্চেন 62 দ্য কালার অফ স্টার্স ইন্ডিকেটস ইটস। তো তারাদের যে কালার, ঠিক আছে, বা রং, সেটা কিন্তু ইন্ডিকেট করে তাদের কি? ওয়েটকে, সাইজকে, টেম্পারেচারকে নাকি ডিস্টেন্সকে? এটা তাদের টেম্পারেচার বা উষ্ণতাকে ডিনোট করে, তো অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। কোশ্চেন 63 হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ অনুশীলন সমিতি? অনুশীলন সমিতি এটার ফাউন্ডার কে ছিলেন? তো ডাব্লিউবিসিএস প্রিলিমসের যখন আমরা প্রিভিয়াস ইয়ার করেছিলাম, তো এই প্রশ্নটা না হলেও 8 থেকে 10 বার এসেছিল। ঠিক আছে, খুব আর কি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মানে সোজা এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কে ফাউন্ডার ছিলেন? বারিনচন্দ্র ঘোষ, কেশবচন্দ্র সেন, প্রমথনাথ মিত্র নাকি সিআর দাস? এটা হয়ে যাবে পি মিত্র, প্রমথনাথ মিত্র তিনি অনুশীলন সমিতির ফাউন্ডার ছিলেন। যদি ঢাকা অনুশীলন সমিতি জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে হয়ে যাবে পুলিন দাস। ঠিক আছে, তো কোশ্চেন 63 হয়ে গেল। 64 দেখো, ইন্ডিয়াস ফার্স্ট টেকনিকালার ফিল্ম ইজ। তো ভারতবর্ষের প্রথম কালার ফিল্ম কোনটা ছিল? রাজা হরিশ্চন্দ্র এটা প্রথম ফিল্ম, কিন্তু এটা কিন্তু কালার ফিল্ম ছিল না, মানে সাদা কালো হয়তো ছিল। তো মির্জা গালিব এটাও হবে না, ঝাঁসি কি রানী হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। ঝাঁসি কি রানী তিনি এই ইন্ডিয়ার প্রথম টেকনিকালার ফিল্ম যেটা আছে সেটা কিন্তু তৈরি ছিল এবং তৈরি করেছিলেন, নামটা আমার মনে পড়ছে না, সরব, যতদূর সরব মোদি মনে হয়, মোদি তো টাইটেল ছিল কিন্তু নামটা সরব নাকি এরকম একটা কিছু ছিল। যাই হোক, তো উত্তর কিন্তু হয়ে যাবে ঝাঁসি কি রানী। ডিরেক্টরের নামটা তোমরা একটু দেখে নিও, মোদি হবে কিন্তু টাইটেলটা মোদি, এবং নামটা একটু দেখে নিও, পেয়ে যাবে গুগলে। যাই হোক, 65 দেখো, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ অন্ধ্রপ্রদেশ? অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল কি? এটা 2021-এর প্রশ্ন, তো 2021-এর উত্তর একটা ছিল এবং 2024 সালে দাঁড়িয়ে কিন্তু উত্তর আলাদা হয়ে গেছে। তো আমরা দুটোই বলে দিচ্ছি, 2021-এ ছিল অমরাবতী, 2024 সালে সেটা শিফট হয়ে গেছে বিশাখাপত্তনম। এটা এই বছর তোমরা মানে প্রিলিমস, ডাব্লিউবিসিএস প্রিলিমস হোক, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস মেন,
এই 4টা পরীক্ষার মধ্যে কোনো না কোনো একটা পরীক্ষা তুমি নিশ্চয়ই পাবে যে অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল কোথায়, এটা বিশাখাপত্তনম। ঠিক আছে, অপশন বি। 66 হোয়াট ইজ দ্য লার্জেস্ট রেলওয়ে জোন অফ ইন্ডিয়া? তো ভারতবর্ষে 19টি রেলওয়ে জোন আছে, তার মধ্যে কোনটি সবথেকে বড়? সেন্ট্রাল জোন, নর্দার্ন জোন, সাউদার্ন জোন নাকি ওয়েস্টার্ন জোন? তো তার মধ্যে সবথেকে বড় অপশন বি নর্দার্ন জোন, যার হেডকোয়ার্টার আছে দিল্লিতে। সেন্ট্রাল জোনের হেডকোয়ার্টার আছে মুম্বাইতে, সাউদার্ন জোনের হেডকোয়ার্টার আছে চেন্নাইতে এবং ওয়েস্টার্ন জোনের হেডকোয়ার্টার আছে মুম্বাইতে। ঠিক আছে, 19টা জোন এবং তাদের হেডকোয়ার্টারগুলো তোমরা একটু মনে রাখবে। 67 ফার্স্ট ট্রেন স্টার্টেড ইন ইন্ডিয়া। ভারতবর্ষের প্রথম ট্রেন সার্ভিস চালু হয়েছিল কত সালে? 1851, 1852, 53 নাকি 54? এটা হয়ে যাবে অপশন সি 1853 সালে ডালহৌসির সময় ভারতবর্ষে প্রথম ট্রেন সার্ভিস চালু হয়েছিল বোম্বে থেকে থানে। 68 গন্ডোয়ানা কোলফিল্ডস আর ফাউন্ড ইন। গন্ডোয়ানা এই যে কয়লার ক্ষেত্র, এটা কোথায় পাওয়া যায়, মানে কোথায় কোন জেলায় আছে? আসাম, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ নাকি বিহার? এটা হয়ে যাবে কয়লার জন্য বিখ্যাত ঝাড়খণ্ড, অপশন বি ঝাড়খণ্ড হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। 69 রেড ক্রস ডে ইজ সেলিব্রেটেড ইন। রেড ক্রস ডে সেলিব্রেট করা হয় কোন দিন? 8ই জুন, 8ই মে, 8ই জুলাই নাকি 8ই আগস্ট? এটা হয়ে যাবে অপশন বি 8ই মে আমরা রেড ক্রস ডে সেলিব্রেট করে থাকি। 8ই জুন আমরা সেলিব্রেট করি ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে এবং ওয়ার্ল্ড ওশান ডে, এই দুটো দিন আমরা পালন করে থাকি 8ই জুন। 8ই জুলাই সেরকম কিছু ইম্পর্টেন্ট কিছু নেই, 8ই আগস্ট কিন্তু ইম্পর্টেন্ট আছে, কারণ এই দিন ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্টের সূচনা হয়েছিল 1942 সালে, তাই জন্য এই দিনটাকে আমরা এখনও পালন করে থাকি। তো অপশন এক্ষেত্রে উত্তর হয়ে গেল অপশন বি 8 মে রেড ক্রস ডে। কোশ্চেন 70 দ্য থার্ড হাইয়েস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া ইজ। তো ভারতবর্ষের থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড এখানে মেনশন করা নেই, তো ন্যাশনাল অ্যাওয়ার্ড বলা আছে। অপশনগুলো দেখো, ভারতরত্ন এটা হাইয়েস্ট অ্যাওয়ার্ড, পদ্মবিভূষণ এটা সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড, পদ্মভূষণ এটা থার্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড। তো আমাদের থার্ড হাইয়েস্ট জিজ্ঞেস করেছে, অপশন সি আমাদের হয়ে যাবে। ফোর্থ হাইয়েস্ট আছে পদ্মশ্রী। ঠিক আছে, তো অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অপশন পদ্মভূষণ। তোমরা আমাকে কমেন্টে জানাবে এই বছর 2024 সালে পদ্মভূষণ কতজন মানুষ পেয়েছেন। ঠিক আছে, আমরা তো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের ক্লাস অনেকবার করেছি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, তো সেখান থেকে তোমরা আমাকে জানাবে যে পদ্মবিভূষণ 2024 সালে কতজন পেলেন। কোশ্চেন 71 হুইচ অ্যামং দ্য ফলোয়িং ডাইনাস্টি ইজ দ্য ওল্ডেস্ট ডাইনাস্টি। তার মানে এই যে ডাইনাস্টিগুলো দেওয়া আছে তার মধ্যে ওল্ডেস্ট কোনটি? গুপ্ত, মৌর্য, কানভ নাকি কুষাণ? এটা হয়ে যাবে অপশন বি। এদের মধ্যে সবথেকে পুরনো মৌর্য, কিন্তু যদি তুমি আর কি এমনি দেখো যে সবগুলোর মধ্যে কোনটি সবথেকে ওল্ডেস্ট, সেটা কিন্তু হয়ে যাবে হর্ষঙ্ক। হর্ষঙ্ক সবথেকে পুরনো, তো এখানকার মধ্যে সবথেকে পুরনো মৌর্য। মৌর্যর পরে আমরা পাবো কান্ন, তারপরে কুষাণ এবং গুপ্ত অনেক পরে আসবে, তো আমরা করবো অপশন বি মৌর্য। 72 হু ইজ দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম সীমাবদ্ধ। সীমাবদ্ধ এই ছবিটির ডিরেক্টর কে? মানে 2000 বলছি মানে WBCS মেনের জন্য সত্যজিৎ রায় এই নামটা, ওনার সম্পর্কে কিন্তু সব কিছুই ইম্পর্টেন্ট। দেখো অনেকগুলো প্রশ্ন কিন্তু ওনাকে দিয়ে এসেছে। সীমাবদ্ধ বইটির ডিরেক্টরকে? এটা কিন্তু অবশ্যই সত্যজিৎ রায়, তাই জন্যই বললাম সত্যজিৎ রায় তোমরা একটু ভালো করে দেখে রাখবে কী কী অ্যাওয়ার্ড পেয়েছে, কবে পেয়েছে, কিছু ইম্পর্টেন্ট কিছু সিনেমার নাম এবং মানে উনি মানে মারা গেছেন তারপরে কত বছর হলো, জন্মবার্ষিকী কত আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা একটু দেখে রাখবে। ঠিক আছে, তো 72 উত্তর হবে আমাদের অপশন এ সত্যজিৎ রায়, হি ইজ দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম সীমাবদ্ধ। 73 রানু খান ওয়াজ এ লিডার অফ। রানু খান তিনি একজন লিডার ছিলেন কোন বিদ্রোহের? চুয়ার, সান্থাল, নকশালবাড়ি নাকি চাকমা? এটা হয়ে যাবে অপশন ডি, চাকমা বিদ্রোহের একজন নেত্রী ছিলেন রানু খান। কোশ্চেন 74 হুইচ ভাইসরয় অ্যানাল্ড দ্য পার্টিশন অফ বেঙ্গল। তো বঙ্গভঙ্গ রোধ করেছিলেন কোন ভাইসরয়? কার্জন তো তিনি বঙ্গভঙ্গ করেছিলেন। মিন্টো, হার্ডিঞ্জ নাকি চেমসফোর্ড? এটা হয়ে যাবে অপশন সি হার্ডিঞ্জ 1911 সালে বঙ্গভঙ্গ রোধ করেছিলেন। 75 হেডকোয়ার্টার অফ ইউএনও।
ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন যেটা আছে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, তার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? প্যারিস, জেনেভা, নিউ ইয়র্ক নাকি ম্যানিলা? আমরা আগেও পড়েছিলাম যে ইউনাইটেড নেশনস এবং তার 5টি অর্গানের হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্কে। তো উত্তর হয়ে যাবে অপশন সি, নিউ ইয়র্ক। 76, গুরু নানক ওয়াজ বর্ন অ্যাট। গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন কোথায়? অমৃতসর, তালাওয়ান্দি, পুরন্দর নাকি চণ্ডীগড়? এটা হয়ে যাবে অপশন বি, তালাবন্দিতে গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন। তো অপশন বি আমরা উত্তর করব। 77, হিমালয়াস আর কনসিডার্ড অ্যাজ। তো হিমালয়া কোন ধরনের পর্বত? রিলিফ, সাবমেরিন, ভলকানিক নাকি টেকটনিক অ্যান্ড ফোল্ড? এটা হয়ে যাবে অপশন ডি, টেকটনিক এবং ফোল্ড। ভঙ্গিল পর্বত হচ্ছে গিয়ে হিমালয়। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে। 78, হুইচ অফ দ্য ফলোয়িং বুক ইজ বেসড অন অ্যাস্ট্রোলজি? অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষ চর্চার ওপর ডিপেন্ড করে বা বেস করে কোন বইটি লেখা হয়েছে? রোমাক সিদ্ধান্ত, হোরা শাস্ত্র, ব্রহ্ম সিদ্ধান্ত নাকি মনু সংহিতা? এটা হয়ে যাবে অপশন বি, হোরা শাস্ত্র। অপশন বি। Question 79, in the time of formation of East India Company, who was the Mughal emperor? মানে ফরমেশন যখন হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির, সেই সময়টা ছিল 1600 সাল। এই সময় মুঘল এম্পায়ার কে ছিলেন? জাহাঙ্গীর, আকবর, হুমায়ুন নাকি ঔরঙ্গজেব? সেই সময় ছিলেন আকবর, কিন্তু যখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসে তখন কিন্তু জাহাঙ্গীর ছিলেন মুঘল এম্পায়ার। যদি বলে ফরমেশন, সেটা কিন্তু হয়ে যাবে অপশন বি, আকবর। কোশ্চেন 80 দেখো কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ডাজ নট হ্যাভ ভেটো পাওয়ার? এই যে ভেটো পাওয়ার নিচের কোন দেশটির নেই? ইউনাইটেড নেশন যে সিকিউরিটি কাউন্সিল আছে তার 5টি পার্মানেন্ট মেম্বার আছে। এই 5টি পার্মানেন্ট মেম্বারের ভেটো পাওয়ার আছে। সেগুলো হচ্ছে রাশিয়া, চায়না, ফ্রান্স, ইউএসএ এবং ইউকে। এই 5টি দেশের ভেটো পাওয়ার আছে। তো ইউএসএর আছে, চায়নার আছে, ইউকের আছে, কার নেই? কানাডার নেই। তার মধ্যে ফ্রান্স এবং রাশিয়ারও আছে। তো এগুলো তো অপশানে নেই। অপশন ডি উত্তর হয়ে যাবে কানাডা, যার কোনো ভেটো পাওয়ার নেই। 81, দ্য মেইন ডিউটি অফ প্রোটেম স্পিকার অফ লোকসভা ইজ। লোকসভার যে প্রোটেম স্পিকার আছে তার ডিউটি কি? টু ইউনাইট দ্য ক্যাবিনেট, এন্ড দ্য সেশন, ব্রেক দ্য ডেডলক নাকি অ্যাডমিনিস্টার ওথ টু দ্য নিউ মেম্বার্স? এটা হয়ে যাবে অপশন ডি, নতুন মেম্বারদের শপথ দেওয়াই প্রোটেম স্পিকারের প্রধান কাজ। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। 82, নর্মদা অরিজিনেটস ফ্রম ইটস সোর্স সিচুয়েটেড ইন হুইচ স্টেট? তো নর্মদা নদীটি অরিজিনেট হয়েছে মৈকাল পর্বতের মানে মৈকাল পর্বত শ্রেণী থেকে, মৈকাল পর্বতের অমরকণ্টক জায়গাটা থেকে। তো সেটি কোন রাজ্যে আছে? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা নাকি অন্ধ্রপ্রদেশ? এটা হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ। 83, ব্যাটেল অফ বক্সার ওয়াজ ফট ইন। বক্সারের যুদ্ধ হয়েছিল কত সালে? 1764 সালে। মনে হয় এই সেটের সবথেকে সোজা প্রশ্ন এটাই ছিল যে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? 1764। 84, ন্যাশনাল এডুকেশন ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন দ্য ডে 11th নভেম্বর টু কমেমোরেট হুইচ লিডার? তো 11ই নভেম্বরকে আমরা ন্যাশনাল এডুকেশন ডে সেলিব্রেট করে থাকি কোন নেতার কে স্মরণ করার জন্য? এপিজে আব্দুল কালাম, আবুল কালাম আজাদ, বল্লভভাই প্যাটেল নাকি মাদার টেরেসা? এটা হয়ে যাবে অপশন বি, আবুল কালাম আজাদ। তিনি ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। তার জন্মদিনটিকে আমরা 11ই নভেম্বর, সেটাকে আমরা ন্যাশনাল এডুকেশন ডে বা জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করে থাকি। তো অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। 85, হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল? তো ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ডিস্ট্রিক্ট আছে? তো বক্সারের যুদ্ধের এটা দুটো সবথেকে সোজা প্রশ্ন ছিল। তো কতগুলো ডিস্ট্রিক্ট আছে? ডিস্ট্রিক্ট আছে সবথেকে 23টি ডিস্ট্রিক্ট আছে। এবং নতুনতম বা নিউয়েস্ট ডিস্ট্রিক্ট কোনটা আছে ওয়েস্ট বেঙ্গলে? সেটা আছে পশ্চিম বর্ধমান। ঠিক আছে, সবথেকে পরে এটা তৈরি হয়েছে। কোশ্চেন 86, টু হুইচ কান্ট্রি ডিড দ্য ফার্স্ট সেক্রেটারি জেনারেল অফ ইউএনও বিলং? তো প্রথম সেক্রেটারি জেনারেল অফ ইউএনও তিনি কোন দেশের ছিলেন? অস্ট্রিয়া, সুইডেন, নরওয়ে নাকি ইউকে? এটা হয়ে যাবে অপশন সি, নরওয়ের মানুষ ছিলেন তিনি। এবং বর্তমানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের মানে সেক্রেটারি জেনারেল আছেন অ্যান্টোনিও গুয়েটারাস, তিনি পর্তুগালের একজন মানুষ। ঠিক আছে, তো প্রথম জিজ্ঞেস করলে হয়ে যাবে নরওয়ে, এবং বর্তমানে আছে পর্তুগালের অ্যান্টোনিও গুয়েটারাস। 87, হু ইজ দ্য ক্রিয়েটর অফ রক গার্ডেন ইন চণ্ডীগড়? চণ্ডীগড়ে যে রক গার্ডেন আছে তার ক্রিয়েটর কে? কে তৈরি করেছিলেন? পুপাল জয়াকার, গ্লেন, নেকচাঁদ নাকি নান? এটা হয়ে যাবে অপশন সি, নেকচাঁদ।
88, হু ইজ দ্য ক্রিয়েটার অফ ফেমাস গুয়েরনিকা পেন্টিং? গুয়েরনিকা পেন্টিংটার ক্রিয়েটার কে ছিলেন? ভালভাদর দালি, লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো নাকি নান? এটা হয়ে যাবে অপশন সি, পাবলো পিকাসো। তিনি গুয়েরনিকা এই পেন্টিংটার ক্রিয়েটার ছিলেন। 89 এবং 2021 সালের শেষ প্রশ্ন, রঙ্গস্বামী কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ? রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, হকি নাকি ক্রিকেট এবং ফুটবল? এটা হয়ে যাবে অপশন বি, হকি খেলার সাথে রঙ্গস্বামী কাপটি জড়িত। তো 59টা প্রশ্ন আমাদের হয়ে গেল। এবার আমরা 2020 সালের এবং শেষ বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে তুমি 41টা প্রশ্ন পাবে। তো প্রথমেই আছে আমাদের, দ্য এজ অফ আওয়ার ইউনিভার্স ইজ ক্লোজেস্ট টু। তো আমাদের যে ইউনিভার্স আছে, মহাবিশ্ব আছে, তার বয়স মানে অ্যাপ্রক্সিমেটলি কত ধরা হয়? 13.8 ইয়ার। এখানে দেখো বছর দিয়েছে, মানে 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 কী বলবো, এটা প্রথমেই তো কোনোভাবেই এটার দিকে নজর যাবেই না। পরে দেখো 1000 ইয়ার্স, 1000ও নয়, এবার মিলিয়ন আর বিলিয়নের মধ্যে একটা কনফিউশন হতে পারে, কিন্তু এটা মিলিয়ন কিন্তু হবে না, বিলিয়ন হয়ে যাবে, ঠিক আছে? 13.8 বিলিয়ন বছর আগে আমাদের ইউনিভার্স মানে তৈরি হয়েছিল, এবং আমাদের পৃথিবীর বয়স যদি জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে হয়ে যাবে 4.6 বিলিয়ন ইয়ার্স, 460 কোটি বছর আগে। যদি এটা 460 হয়, এটা হয়ে যাবে 1380 কোটি বছর আগে তৈরি হয়েছিল আমাদের ইউনিভার্স। 1380 তো হলো না, হ্যাঁ 460 কোটি হলে এটা 1380 কোটি, ঠিক আছে? তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট অপশন। 91, দেয়ার ওয়ার ড্যাশ মহাজনপদাস ইন ইন্ডিয়া? ভারতবর্ষে কতগুলো মহাজনপদ ছিল? অবশ্যই 16টি মহাজনপদ ছিল, 16 মহাজনপদ ছিল। তো 91-এর উত্তর হয়ে যাবে অপশন সি। 92, ড্যাশ ইজ কল্ড এজ দ্য লং হোয়াইট ক্লাউড? এখান থেকে 2020 সাল থেকে শুরু হলো জিওগ্রাফিক্যাল এপিথেটস। এখান থেকে 2014 সাল পর্যন্ত, 2020 থেকে 2014 মানে 2015 তুমি ধরো, এই কয়েক বছরে জিওগ্রাফিক্যাল এপিথেট থেকে টোটাল 12টা প্রশ্ন এসেছিল। তার মানে তুমি বুঝতে পারছো যে এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট। এই টপিকের ইম্পর্টেন্সের অনেক বেশি জন্য আমরা একটা সেপারেট ক্লাস করেছি, সেই ক্লাসের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। টপ 50 জিওগ্রাফিক্যাল এপিথেটস নিয়ে আমরা আলোচনা করেছি, একদম বাছাই করা 50টা জিওগ্রাফিক্যাল এপিথেট বা ভৌগোলিক উপাধি নিয়ে সেখানে আলোচনা করা আছে। তোমরা চাইলে সেই ক্লাসটা দেখে নিতে পারো, মেন্সের আগে তোমাদের জন্য হেল্পফুল হবে। ওকে, চলো আমরা কোশ্চেনে ফিরে আসি, যে লং হোয়াইট ক্লাউড এটা কাকে বলা হয়? অস্ট্রিয়া নাকি নিউজিল্যান্ড, বেলজিয়াম নাকি শ্রীলঙ্কা? এটা হয়ে যাবে অপশন বি, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে বলা হয় লং হোয়াইট ক্লাউড। 93, ড্যাশ ইজ দ্য কারেন্সি অফ তুর্কি? তুর্কির কারেন্সি কি আছে? তো কারেন্সি থেকে প্রশ্ন আসছে, কি বলেছে দেখো, পাউন্ড, লিরা, জলটি নাকি মানাত? এটা হয়ে যাবে অপশন বি, লিরা। লিরা ইজ দ্য কারেন্সি অফ তুর্কি অ্যাজ ওয়েল অ্যাজ ইটালি। ইটালিরও কারেন্সি কিন্তু লিরা আছে। এবার দেখো তুর্কির বানানটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, এখানে একটা আই চলে এসেছে, তুর্কিয়ে হয়ে গেছে, ঠিক আছে? বানানটা একটু কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তুর্কিয়ে হয়ে গেছে। তো দেখো পাউন্ড কোথাকার কারেন্সি? পাউন্ড কিন্তু ইউকের কারেন্সি, ইউকে। এই জলটি এটা পোল্যান্ডের কারেন্সি, পোল্যান্ড। এবং মানাত এটা আজারবেজান বলে যে দেশটা আছে, সেই আজারবেজানের কারেন্সি হবে মানাত। জলটি পোল্যান্ডের, পাউন্ড ইউকের, এবং লিরা হয়ে যাবে তুর্কি এবং ইতালির কারেন্সি। তো 93 হয়ে গেল। 94, দ্য সুয়েজ খাল ওপেন ফর ট্রাফিক ইন? সুয়েজ খাল এটা ওপেন করা হয়েছিল ট্রাফিকের জন্য কত সালে? 1869, 1700, 1800 নাকি 1620? এটা হয়ে যাবে অপশন বি, 1869 সালে সুয়েজ খাল পাবলিকের জন্য খুলে দেওয়া হয়। 95, বসফরাস স্ট্রেট জয়েন্টস? এই যে এই স্ট্রেটগুলো, এখান থেকেও কিন্তু ডাব্লিউবিসিএস মেনে অনেকগুলো প্রশ্ন এসেছে। তোমরা এই জায়গাটা তোমরা পেয়ে যাবে, মানে লুসেন্টের যে জিকে বইটা আছে ইংলিশ ভার্সন, সেখানকার 150 এবং 151 পাতাটা তোমরা একদম খুব ভালো করে পড়ে রাখবে। ওখান থেকে কিন্তু 16-17টা প্রশ্ন ডাব্লিউবিসিএস মেনে এসেছে। তো এই জায়গাটা তোমরা সেখানেই পেয়ে যাবে, যে বসফরাস স্ট্রেট এটা জয়েন করেছে কোন দুটি সমুদ্রকে? ব্ল্যাক সি নাকি মারমারা সি, তাসমান সি, সাউথ সি, জাভা সি, ইন্ডিয়ান সি নাকি রেড সি এবং গালফ অফ এডেন? এটা হয়ে যাবে অপশন এ, ব্ল্যাক সি এবং মারমারা সি, এই দুটোকে জয়েন করেছে বসফরাস স্ট্রেট। এখানে অনেকগুলো স্ট্রেটের কথা বলা আছে, তোমরা লুসেন্টের জিকে বইয়ের 151 নম্বর পাতাটা একটু দেখে নিও, ঠিক আছে? আমি ওই ক্লাসটা করিয়ে দেবো, তো তোমাদের কাছে যাদের কাছে বই আছে তোমরা এটা দেখে নিও, যাদের কাছে বই নেই তারা আমার ক্লাসটা দেখতে পারো, আমি নেক্সট 2-1 দিনের মধ্যে ক্লাসটা করিয়ে দেবো, ঠিক আছে? এরপর আমরা চলে আসবো নেক্সট প্রশ্নে। 96,
দ্য ফাইনেস্ট গ্লাস ইন্ডাস্ট্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, ফাইনেস্ট গ্লাস ইন্ডাস্ট্রি এটা অ্যাসোসিয়েট আছে কোন দেশের সাথে? ফ্রান্স, স্পেন, বেলজিয়াম নাকি নেদারল্যান্ডস? এটা হয়ে যাবে অপশন সি, বেলজিয়ামের সাথে গ্লাস ইন্ডাস্ট্রি জড়িত। 97, দ্য ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড ইজ, তো পৃথিবীর মধ্যে সবথেকে গভীরতম লেক কোথায়, কোনটি? টিটিকাকা, বৈকাল, সুপেরিয়র নাকি অন্টারিও? এটা হয়ে যাবে অপশন বি, বৈকাল হ্রদ সবথেকে গভীরতম হ্রদ, এটা আছে রাশিয়াতে। এবং যদি বলা হয় হাইয়েস্ট হ্রদ কোনটা, সেটা কিন্তু হয়ে যাবে টিটিকাকা। ঠিক আছে, টিটিকাকা এটা কিন্তু হাইয়েস্ট, এবং ডিপেস্ট বললে বৈকাল হবে। ঠিক আছে, সুপেরিয়র সবথেকে বড় মিষ্টি জলের হ্রদ, এবং অন্টারিও খুব ছোটো একটা হ্রদ, এটা আছে হচ্ছে কানাডাতে। 98, দ্য টার্ম ভূগোল ওয়াজ ফার্স্ট ইউজড ইন দ্য বুক সূর্য সিদ্ধান্ত রিটেন বাই, তো সূর্য সিদ্ধান্ত বলে যে বইটা আছে, সেই বইয়ে প্রথম ভূগোল এই শব্দটি ব্যবহার করা হয়েছিল। এই বইটা কে লিখেছিলেন? ব্রহ্মগুপ্ত, আর্যভট্ট, বরাহমিহির নাকি ভাস্করাচার্য? এটা হয়ে যাবে অপশন বি, আর্যভট্ট। আর্যভট্টের একজন শিষ্য লিখেছিলেন, তো এখানে আমরা উত্তর করব অপশন, সেটা যেহেতু লেখা নেই তাই জন্য উত্তর করব অপশন বি, আর্যভট্ট। তিনি সূর্য সিদ্ধান্ত লিখেছিলেন, মানে তার ইনস্ট্রাকশনে লিখেছিলেন, তাই জন্য আমরা আর্যভট্টকেই সঠিক উত্তর করব। 99, রাইট টু ইনফরমেশন কেম ইন টু ফোর্স অন, তো রাইট টু ইনফরমেশন এটা কত সালে এসেছিল? তো এটা এই প্রশ্নর অপশনগুলো তোমরা যদি দেখো খুব কাছাকাছি অপশন দেওয়া আছে, মানে মাথা গুলিয়ে যাওয়ার মতো। যদি না জানা থাকে তাহলে কিন্তু এটা না করাই ভালো। যে 10ই ডিসেম্বর 2005, 12ই অক্টোবর 2005, মানে 1 অক্টোবর 2005 নাকি 10ই জানুয়ারি 2005, মানে এখানে 10 আর 1 দেওয়া আছে, এখানে আবার 1 আর 10, এখানে 10, 12, 12, 10। এর উত্তর হয়ে যাবে অক্টোবরের 12 তারিখ 2005 সালে রাইট টু ইনফরমেশন একটা ইনফোর্স করা হয়েছিল। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন, 2005-এর 12ই অক্টোবর। কোশ্চেন 100, তো 100 নম্বর প্রশ্নে আমরা পৌঁছে গেলাম যে ড্যাশ টেক্স অনলি 9.9 আওয়ার্স ফর এ কমপ্লিট রোটেশন অ্যারাউন্ড ইটস ওন এক্সিস, তার মানে তার নিজের যে অক্ষ আছে তার চারপাশে ঘুরতে মাত্র 9.9 আওয়ার্স লাগে কোন গ্রহের? তো মার্স, জুপিটার, স্যাটার্ন নাকি নেপচুন? এটা হয়ে যাবে অপশন বি, জুপিটার। মানে আমাদের এখানে পৃথিবীর 23 ঘন্টা 56 মিনিট লাগে জন্য আমাদের 24 ঘন্টায় একদিন হয়, তো তার মানে জুপিটারের কিন্তু 9.9 ঘন্টাতেই একদিন হয়ে যায়, কারণ ওর নিজের চারপাশে ঘুরতে 9.9 আওয়ার্স লাগে, প্রায় 10 ঘন্টা। তো অপশন বি, জুপিটারের এই জিনিসটা লাগে। তো জুপিটার বা বৃহস্পতি, আমরা উত্তর করব অপশন বি। 101, লেয়ার অফ ওজোন ইজ প্রেজেন্ট ইন, ওজোন লেয়ার আমরা কোথায় দেখতে পাবো? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি থার্মোস্ফিয়ার? এটা হয়ে যাবে অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার। কোশ্চেন 102, তো 102 নম্বর প্রশ্নে বলা আছে বাণভট্ট ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ, বাণভট্ট কোন রাজার সভাকবি ছিলেন? পুলকেশী টু, পুলকেশী টু এর সভাকবি ছিলেন রবিকীর্তি, তিনি আইহোল প্রশস্তি রচনা করেন। অপশন বিতে আছে হর্ষবর্ধন, হর্ষবর্ধন আমাদের কারেক্ট অপশন হবে। বাণভট্ট ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ হর্ষবর্ধন, তিনি হর্ষবর্ধনের জন্য হর্ষচরিত রচনা করেছিলেন। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন, তিনি প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি মানে তৈরি করেছিলেন। এবং রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী, তিনি রামচরিত তৈরি করেছিলেন। ঠিক আছে, রামচরিত কিন্তু রামচরিত মানস না, রামচরিত রচনা করেছিলেন সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, তো বাণভট্ট, হর্ষবর্ধন হয়ে যাবে কারেক্ট অপশন। 103, তাইওয়ান ওয়াজ আর্লিয়ার নোন অ্যাজ, তাইওয়ান পরিচিত ছিল আগে কি নামে? তাইপে, হংকং, ইয়াঙ্গন নাকি ফারমোসা? এটা হয়ে যাবে অপশন ডি, ফারমোসা নামে পরিচিত ছিল। 104, গোল গম্বুজ ইজ ইন, গোল গম্বুজ কোথায় অবস্থিত? জয়পুর, জুনাগড়, বিজাপুর নাকি গোয়ালিয়র? এটা হয়ে যাবে অপশন সি, কর্ণাটকের বিজাপুরে গোল গম্বুজ এই জিনিসটা অবস্থিত আছে, গম্বুজটা অবস্থিত, এবং এটা তৈরি করেছিলেন মোহাম্মদ আদিল শাহ, বিজাপুরের শাসক মোহাম্মদ আদিল শাহ তৈরি করেছিলেন গোল গম্বুজ। 105, নীতি আয়োগ ওয়াজ কনস্টিটিউটেড অন, নীতি আয়োগ তৈরি হয়েছিল কোন দিন? এটা তৈরি হয়েছিল 2015 সালের 1 জানুয়ারি। ঠিক আছে, 1 জানুয়ারি 2015 হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, অপশন সি। নেক্সট কোশ্চেন 106, ভেনিস অফ দ্য ইস্ট, এটাও জিওগ্রাফিক্যাল এপিথেটের প্রশ্ন, অনেকগুলো এসেছিল। কি বলেছে যে ইস্টের ভেনিস কাকে বলা হয়? শিলং, কলকাতা, আলাপুঝা নাকি ব্যাঙ্গালোর? এটা বলা হয় আলাপুঝাকে, আলাপুঝা কেরালায় অবস্থিত, একে বলা হয় ভেনিস অফ ইস্ট। 107,
এটাও জিওগ্রাফিক্যাল এপিথেট। দ্য সিটি অফ 7 হিলস ইজ, তো 7টি পাহাড়ের শহর কাকে বলা হয়? মিলান, অ্যাথেন্স, রোম নাকি প্যারিস? এটা বলা হয় অপশন সি, ইটালির রোমকে বলা হয় সিটি অফ 7 হিলস, কারণ এটা 7টি হিল নিয়ে মানে 7টি হিল এটার পেছনে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, তাই জন্য। 108, লখনৌ ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ, লখনৌ এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, যমুনা, গোমতী নাকি সোন? এটা হয়ে যাবে অপশন সি, গোমতী। গোমতী এটা গঙ্গার একটা উপনদী, এর তীরে লখনৌ শহরটি গড়ে উঠেছে। 109, ড্যাশ ইজ নোন অ্যাজ ফাদার অফ হিস্টোরি, তো ইতিহাসের জনক বলা হয় কাকে? নিয়ারকাস, হেরোডোটাস, মেগাস্থেনিস নাকি নান অফ দ্য অ্যাবাভ? এটা হয়ে যাবে অপশন বি, হেরোডোটাসকে বলা হয় ফাদার অফ হিস্ট্রি, এবং তার লেখা বইটির নাম তোমরা আমাকে কমেন্টে জানাবে অবশ্যই। হেরোডোটাসের বিখ্যাত বই, তিনি ইতিহাসের জনক, তার বইটার নাম আমাকে অবশ্যই তোমরা জানাবে। কোশ্চেন 110, দ্য লাইন জয়নিং ইকুয়াল টেম্পারেচার ইজ কল্ড, তো যে সমস্ত জায়গার টেম্পারেচার সেম তাদের যে লাইনটাতে আমরা যুক্ত করি সেই লাইনটাকে আমরা কি বলি? সেই লাইনটাকে আমরা বলি আইসোটিম, আইসো হাইট, আইসোথার্ম নাকি আইসোবার? এটাকে আমরা বলি আইসোথার্ম। তো টেম্পারেচার থেকে থার্মোমিটার, তো সেখান থেকে থার্ম, তো অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। আইসোবার তো আমরা বলবো মানে একই যে প্রেশার থাকে তাকে যুক্ত করলে আমরা আইসোবার পাবো, আর আইসো হাইট পাবো আমরা সমবৃষ্টিপাত যুক্ত অঞ্চলগুলোকে যুক্ত করলে, আর আইসো থাম পাবো টেম্পারেচারকে যুক্ত করলে। ঠিক আছে, 110-এর উত্তর হয়ে যাবে অপশন সি, আইসো থাম। তো কোশ্চেন 111, ডক্টর জাকির হোসেন ইজ দ্য ড্যাশ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তো ডক্টর জাকির হোসেন এটা প্রেসিডেন্ট হবে, আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে, প্রেসিডেন্ট, ঠিক আছে। তো ভারতবর্ষের কততম প্রেসিডেন্ট ছিলেন জাকির হোসেন? সেকেন্ড, থার্ড, ফোর্থ নাকি ফিফথ? এটা হয়ে যাবে অপশন বি, তৃতীয় প্রেসিডেন্ট ছিলেন জাকির হোসেন, এবং প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন তিনি। সেকেন্ড প্রেসিডেন্ট ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, ফোর্থ ছিলেন ভিভি গিরি, এবং ফিফথ ছিলেন ফখরুদ্দিন আলী আহমেদ, থার্ড ছিলেন জাকির হোসেন। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। 112, ড্যাশ ইজ নোন অ্যাজ মর্নিং স্টার, মর্নিং স্টার নামে পরিচিত কে? মুন, মার্স, ভেনাস নাকি জুপিটার? এটা হয়ে যাবে অপশন সি, ভেনাস, মানে শুক্র গ্রহটি মর্নিং স্টার নামে পরিচিত। 113, 38 প্যারালাল সেপারেটস, তো 38তম প্যারালাল সেপারেট করেছে কাকে? নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়াকে করেছে আলাদা, তো অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মাঝে 38 প্যারালালটা আছে। ইউএসএ এবং কানাডার মাঝে আছে 49th প্যারালাল, এবং 38 বলে সেটা নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া। 114, পিঙ্ক সিটি রেফার্স টু, পিঙ্ক সিটি কাকে বলা হয়? চিত্তোর, উদয়পুর, জয়পুর নাকি নাগপুর? অবশ্যই রাজস্থানের জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি, এটা আমরা ছোটোবেলার থেকেই জানি, অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। 115, স্টেট অফ জিব্রাল্টার ইজ নোন অ্যাজ, এটাও কিন্তু জিওগ্রাফিক্যাল এপিথেট, এবং তার আগের জয়পুরটাও জিওগ্রাফিক্যাল এপিথেট, মানে 2020 সালেই 5টা প্রশ্ন এসেছিল জিওগ্রাফিক্যাল এপিথেট থেকে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, অবশ্যই পুরো জিনিসটা দেখে রাখবে। তোমাদের কাছে বই থাকলে বই দেখে নিতে পারো, নাহলে আমার ক্লাসটা দেখে নিতে পারো, ছোট্ট একটা 12-13 মিনিটের ক্লাস আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ঠিক আছে। কি বলেছে দেখো, স্ট্রেট অফ জিব্রাল্টার বলা হয় কাকে? পার্ল অফ অ্যান্টিলিস, পিলার অফ হারকিউলাস, হানিমুন লেক নাকি নান অফ দ্য অ্যাবাভ? জিব্রাল্টার প্রণালীকে বলা হয় পিলার্স অফ হারকিউলাস, তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। পার্ল অফ অ্যান্টিলিস বলা হয় কিউবাকে, কিউবা বলে যে জায়গাটা আছে, দেশটা আছে আমেরিকায়, তো সেটাকে বলা হয় পার্ল অফ অ্যান্টিলিস, এবং হানিমুন লেক বলা হয় একটা ছোট দ্বীপ আছে লুইস দ্বীপ, সেটাকে বলা হয় হানিমুন লেক, ঠিক আছে। নেক্সট আমরা দেখব 116, 49th প্যারালাল সেপারেটস, আমরা এক্ষুনি পড়লাম যে 49th প্যারালাল এটা আলাদা করেছে, ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝে তো আছে র্যাডক্লিফ লাইন, এটা হবে না, ইউএস এবং কানাডা হয়ে যাবে কারেক্ট অপশন, অপশন সি। 117, দ্য ন্যাশনাল হাইওয়ে লিঙ্কিং দিল্লি, আগ্রা, কানপুর, বারাণসী, কলকাতা, তার মানে দিল্লি থেকে কলকাতাকে কানেক্ট করেছে কোন ন্যাশনাল হাইওয়েটি? ন্যাশনাল হাইওয়ে 1, 2, 3 নাকি 4? এটা হয়ে যাবে অপশন বি, ন্যাশনাল হাইওয়ে 2, যাকে আমরা জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামেও জানি, তো এটা হয়ে যাবে উত্তর। ন্যাশনাল হাইওয়ে 1 যেটা, সেটা দিল্লি থেকে অমৃতসরকে কানেক্ট করেছে, 3 এটা আগ্রা থেকে মুম্বাইকে কানেক্ট করেছে, এবং 4 এটা মুম্বাই থেকে চেন্নাইকে কানেক্ট করেছে, ঠিক আছে। তো আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি, ন্যাশনাল হাইওয়ে 2। কোশ্চেন 118, দ্য হেডকোয়ার্টার্স অফ সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন, সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?
বিশাখাপত্তনম কলকাতা, খড়গপুর নাকি বিলাসপুর? এটা হয়ে যাবে অপশন বি, কলকাতায় অবস্থিত সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের হেডকোয়ার্টার। কলকাতায় ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টারে অবস্থিত, সাউথ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টারে অবস্থিত, তার সাথে সাথে এই কলকাতাতে কিন্তু মেট্রো রেলের হেডকোয়ার্টারে অবস্থিত। তার মানে 3টি হেডকোয়ার্টার তুমি কলকাতায় পেয়ে যাবে। তো টোটাল তুমি 19টা জোনের মধ্যে 3টি জোন তো তোমার কলকাতা দিয়ে মনে রাখলেই হয়ে যাচ্ছে। বাদবাকিগুলো তোমরা একটু মনে রাখবে, তোমরা একটু ছবি এঁকে মনে রাখবে যে এরকমভাবে তুমি যদি নর্থে দেখো দিল্লি, সাউথে হয়ে যাবে চেন্নাই, ইস্টে হয়ে যাবে কলকাতা এবং ওয়েস্টে হয়ে যাবে মুম্বাই, মাঝখানে আছে সেন্ট্রাল, এটাও কিন্তু মুম্বাইয়ের মধ্যেই পড়বে। তারপর তুমি আর কি মাঝেরগুলো দেখো, এখানে তুমি পাবে সেন্ট্রাল নর্থ, সেটা আছে এলাহাবাদ। তারপর সেন্ট্রাল তুমি যদি সাউথ দেখো সেটা আছে সেকেন্দ্রাবাদ। সেন্ট্রাল ইস্ট দেখলে সেটা হয়ে যাবে হাজিপুর এবং সেন্ট্রাল ওয়েস্ট দেখলে হয়ে যাবে জব্বলপুর। তারপর তুমি এটাকে ভাগ করে দাও। তুমি যদি এখন দেখো যে নর্থ ইস্ট কী আছে, সেটা হয়ে যাবে গোরখপুর। নর্থ ওয়েস্ট হয়ে যাবে এটা জয়পুর, এবং সাউথ ওয়েস্ট হয়ে যাবে হুব্বালি, এবং সাউথ ইস্ট হয়ে যাবে কলকাতা, এটার সাথে কানেক্ট হয়ে যাবে। এখানে আবার সাউথ ইস্টের একটা সেন্ট্রাল আছে, এটা হয়ে যাবে বিলাসপুর। তাহলে কতগুলো হলো দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা হলো। তারপর তুমি এখানে পাবে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার একটা 15 নাম্বার মালিগাঁও, এবং 16 নাম্বার তুমি পাবে এখানে নভি মুম্বাইয়ে আছে হচ্ছে কঙ্কন রেলওয়ে, 16 নাম্বার হয়ে গেল। 17 নাম্বার আছে ইস্ট কোস্ট, যেটা আছে ভুবনেশ্বরে, এবং সাউথ কোস্টের হেডকোয়ার্টার আছে হচ্ছে বিশাখাপত্তনমে। তো আমাদের কিন্তু পুরোটা হয়ে গেল একটা ছোট্ট ছবির সাহায্যে তোমরা মনে রাখবে, তাহলে কিন্তু অনেক সোজা হবে মনে রাখতে। ঠিক আছে, আমরা দেখে নিলাম সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের হেডকোয়ার্টার কলকাতা, তার সাথে সাথে ইস্টার্ন রেলওয়ে জোনের হেডকোয়ার্টার কলকাতা এবং মেট্রো রেলের হেডকোয়ার্টারে কলকাতা। ঠিক আছে, আমি একটু বেশি বলে ফেললাম, সরি, তোমাদের 2 মিনিট একটু নষ্ট হলো, যাই হোক কাজে লাগবে তোমাদের। দেখো পরের প্রশ্ন কী আছে। 119, ড্যাশ ইজ নোন অ্যাজ দ্য হারমিট কিংডম। এটাও জিওগ্রাফিক্যাল এপিথেট থেকে এসেছে। হারমিট কিংডম নামে পরিচিত কোনটি? তো হারমিট কিংডম নামে পরিচিত কোনটি? নেপাল, তিবেত, ভুটান নাকি কোরিয়া? এটা হয়ে যাবে অপশন ডি, কোরিয়া। কোরিয়াকে হারমিট কিংডম বা তপস্বীদের রাজ্য বলা হয়। কেন বলা হয়? কারণ তপস্বীরা যেরকম সবার থেকে আলাদা থাকে, সবার সাথে কোনো যোগাযোগ বিচ্ছিন্নভাবে থাকে, ঠিক সেরকমই কোরিয়াও একসময়, নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া মানে পৃথিবীর সাথে যে ট্রেড রিলেশন তাদের কোনো ছিল না, ইম্পোর্ট এক্সপোর্টের কোনো ব্যাপার ছিল না, তারা কিন্তু মানে ক্লোজড ইকোনমি ছিল, তাই জন্য তাকে আমরা বলবো হারমিট কিংডম। ঠিক আছে, 119-এর উত্তর হয়ে গেল অপশন ডি, কোরিয়া। 120, সাভানাস আর। সাভানা এটি কি? ট্রপিক্যাল রেন ফরেস্ট, ডেজার্ট স্ক্রাবস, গ্রাসল্যান্ড উইথ স্ক্যাটার ট্রিজ নাকি ডেন্স ফরেস্ট উইথ ক্লোজড ক্যানোপি? এটা হয়ে যাবে অপশন সি, গ্রাসল্যান্ড উইথ স্ক্যাটার ট্রিজ। ঠিক আছে, একটা গ্রাসল্যান্ড হচ্ছে গিয়ে সাভানা, যেটা আমরা দেখতে পাবো সাউথ আফ্রিকাতে। ও এখানে একটা ওয়ার্ড আছে দেখো, ক্যানোপি। ডেন্স ফরেস্ট উইথ ক্লোজড ক্যানোপি। ক্যানোপি মানে হচ্ছে গিয়ে চাদোয়া। তো ঘন বন যেখানে অরণ্য, তার উপরে ক্যানোপি আছে, এটা কিন্তু আমরা নিরক্ষীয় অঞ্চলের যে সমস্ত বনভূমিগুলো আছে, মেনলি আমরা এটা আমাজনের যে ফরেস্ট আছে সেখানে দেখতে পাই এই ক্যানোপি বা চাদোয়াটা। তো এটা আমাদের সাভানার ক্ষেত্রে আমরা পাবো না, সাভানার ক্ষেত্রে হয়ে যাবে গ্রাসল্যান্ড, অপশন সি। 121, টেকনিক্যালি দেয়ার ওয়ার ড্যাশ আর্টিকেলস ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো ভারতবর্ষের কনস্টিটিউশনে কতগুলো ধারা আছে? অ্যাকচুয়াল ধারা যখন তৈরি হয়েছিল তখন সেটা আছে কিন্তু 395টা। এখনও 395টা ধারাই আছে, আর বাদবাকি সবগুলো কিন্তু ওগুলো মানে ধরো কোনো একটা আর্টিকেলের এ বি এরকমভাবে অ্যাড করা আছে। ঠিক আছে, তো এখনও 395 পর্যন্ত তুমি পাবে। তুমি কিন্তু 396, 97 এরকমভাবে কিন্তু তুমি পরের আর্টিকেলগুলো পাবে না। 395-এর মধ্যেই এ বি পার্ট করে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো টেকনিক্যালি আমাদের কিন্তু 395টা আর্টিকেলই আছে। তো উত্তর হয়ে যাবে আমাদের 395, অপশন সি। 122, কুইন অফ অ্যাড্রিয়াটিক ইজ দ্য নিক নেম অফ। আরেকটা জিওগ্রাফিক্যাল এপিথেট, মানে 7টা হয়ে গেল মনে হয়, তাই না? তো একটা বছরে কিন্তু 7টা প্রশ্ন এসেছে, তো তার মানে অনেকটা ইম্পর্টেন্ট একটা জায়গা। রোম, প্যারিস, ভেনিস নাকি টোকিও? কুইন অফ অ্যাড্রিয়াটিক সাগরের রানী বলা হয়, অপশন সি, ভেনিসকে। ভেনিস দিয়ে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন পেলাম। ভেনিসে আমরা পেলাম মানে কার্নিভাল অফ হোপ। ঠিক আছে, তারপরে আমরা পেলাম ভেনিসকে কি বলা হয়, ইস্ট, মানে ভেনিস অফ ইস্ট। তারপরে আমরা পেলাম কুইন অফ অ্যাড্রিয়াটিক। তো ভেনিস নামটাও ইম্পর্টেন্ট, তো এর সংক্রান্ত আরও প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে। 123,
গেট অফ টিয়ার্স ইজ ইন। গেট অফ টিয়ার্স এটা কোথায় আছে? নিউ দিল্লি, মুম্বাই, জেরুসালেম এবং আহমেদাবাদ। এই যে গেট অফ টিয়ার্স, এটা যদি আমাদের ভারতে থাকতো আমরা নিশ্চয়ই নাম শুনতাম। নিউ দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ তো হবে না, এটা নাম আমরা খুব বেশি শুনিনি, তাই জন্য এটা আছে জেরুসালেমে। ঠিক আছে, অপশন সি। জেরুসালেম কিন্তু ইসরায়েলের ক্যাপিটাল, তো জেরুসালেম। 124, জওহরলাল নেহেরু পোর্ট ইজ ইন। তো জওহরলাল নেহেরু পোর্টটি কোথায় আছে? গোয়া, মহারাষ্ট্র, ওড়িশা নাকি কর্ণাটক? এটা হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্রে আছে জওহরলাল নেহেরু এই বন্দরটি। 125, ড্যাশ ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ জিওগ্রাফি। তো জিওগ্রাফির জনক কাকে বলা হয়? আমরা একটু আগে ইতিহাসের জনক পেলাম, এবার বলেছে জিওগ্রাফির জনক। হিপ্পারকাস, টলেমি, এরাটোস্থেনিস নাকি নান? এটা হয়ে যাবে অপশন সি, এরাটোস্থেনিসকে বলা হয় ফাদার অফ জিওগ্রাফি। তো তোমরা যেহেতু এখান থেকে প্রশ্ন আসছে, তো ফাদার অফ বায়োলজি, ফাদার অফ ফিজিক্স, এগুলো যা যা আছে সেগুলো একটু দেখে নিও। তারপর ফাদার অফ ইকোনমিক্স, এই জিনিসগুলো একটু দেখে রেখো। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো 126, হোয়েন ইজ ইন্টারন্যাশনাল ডে অফ যোগা বা ইন্টারন্যাশনাল যোগ দিবস আমরা পালন করে থাকি কবে? 20 জুলাই, 21শে জুন, 21শে মার্চ? এটা হয়ে যাবে অপশন বি, 21শে জুন, যেটা আমাদের কর্কট সংক্রান্তি, মানে সামার সলস্টাইস, মানে নর্থ যে হেমিস্ফিয়ার আছে, উত্তর গোলার্ধ আছে, সেখানে সবথেকে বড় দিন 21শে জুন। এখানে আমরা যোগা দিবস পালন করে থাকি। এছাড়াও আমরা এখানে কিন্তু মিউজিক ডে হিসেবেও পালন করে থাকি। মিউজিক ডেও কিন্তু আমরা পালন করে থাকি এই 21শে জুন। তাহলে কতগুলো হয়ে গেল? মিউজিক ডে, সামার সলস্টাইস এবং যোগা ডে 21 জানুয়ারি। 127, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যাওয়ারনেস ডে ইজ অবজার্ভড ইন। তো ইউনাইটেড নেশনসের সুনামি অ্যাওয়ারনেস ডে পালন করা হয় বা অবজার্ভ করা হয় কবে? 1 নভেম্বর, 2 নভেম্বর, 3 নভেম্বর নাকি নভেম্বরের 5? এটা হয়ে যাবে অপশন ডি, নভেম্বরের 5 তারিখে আমরা সুনামি অ্যাওয়ারনেস ডে পালন করে থাকি। 128, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ অবজার্ভড। তো এটা কিন্তু সায়েন্স ডে বলেনি, এখানে সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অবজার্ভ করা হয় নভেম্বরের 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ নাকি 10 তারিখ? এটা হয়ে যাবে অপশন ডি, নভেম্বরের 10 তারিখে আমরা পালন করে থাকি ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। 129, হোয়েন ওয়াজ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসন অবজার্ভড। তো অনেকগুলো ডে এসেছে, যে ওল্ডার পারসনদের ডে আমরা পালন করে থাকি কোন দিন? 2 অক্টোবর, সেপ্টেম্বরের 29 তারিখ নাকি 1 অক্টোবর? এটা হয়ে যাবে অপশন সি, 1 অক্টোবর আমরা পালন করে থাকি ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসন। কোশ্চেন 130, সেকেন্ড লাস্ট প্রশ্ন আজকের ক্লাসের। ফাউন্ডেশন ডে অফ এনডিআরএফ ওয়াজ অবজার্ভড অন। তো এনডিআরএফের ফাউন্ডেশন ডে আমরা কবে পালন করে থাকি? 15 জানুয়ারি, 20 জানুয়ারি, 22 জানুয়ারি নাকি 23 জানুয়ারি? এটা হয়ে যাবে অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। জানুয়ারির 20 তারিখে আমরা এনডিআরএফের ফাউন্ডেশন ডে হিসেবে সেলিব্রেট করে। 131 এবং আজকের শেষ প্রশ্ন, দ্য লাই হারোবা ফেস্টিভ্যাল ইজ অবজার্ভড ইন। লাই হারোবা ফেস্টিভ্যাল এটা অবজার্ভ করা হয় কোথায়? মিজোরাম, সিকিম, নাগাল্যান্ড নাকি ত্রিপুরা? এটা মেইনলি অবজার্ভ করা হয় মণিপুরে, কিন্তু এক্ষেত্রে যেহেতু মণিপুর অপশনে নেই, তাই জন্য ত্রিপুরা তুমি করতে পারো, অপশন ডি ত্রিপুরা। ঠিক আছে, তো আজকে আমরা স্ট্যাটিক জিকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 131টা সলভ করলাম। আগামীকালকে অথবা পরশু দিন আমরা নেক্সট যে 3 বছর আছে, তার মানে 2017, 18 এবং 19, এই 3 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করবো স্ট্যাটিক জিকের। তো টিল দেন তোমরা সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যারা শেষ পর্যন্ত দেখলে। খুব ভালোভাবে তোমরা তোমাদের প্রস্তুতি নাও, সবাইকে থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো।